আচ্ছা, দেখো তোমাদের জৈব যৌগ ওয়ান শট সিকিউ সলভ ক্লাসের ক্ষেত্রে আমি এখানে মোটামুটি 60টা কোশ্চেন লিখছি, বুঝতে পারছো? টোটাল 60টা কোশ্চেন লিখছি। এখন কথা হচ্ছে ভাইয়া, মাত্র 60টা কোশ্চেন কেন? আমি এই 60টা কোশ্চেন তোমাদের বোর্ড সিকিউ বলো বা টেস্ট পেপার সলভ বলো, এই সবগুলা থেকে মনে করো আনুমানিক 40টা বা 50টা সিকিউ থেকে রিপিটেড টপিক বা কোনগুলা অধিকবার আসছে, টোটাল টপিক গুলা থেকে আমি এগুলো এক্সট্রাক্ট করে নিছি। এগুলো যখন তোমরা সলভ করবা দেখবা বাকি যে তোমরা সিকিউ গুলো সলভ করতে যাবা, দেখবা টপিক গুলো কি হচ্ছে, রিপিট হচ্ছে। তো এই যে যারা তোমরা ওয়ান শট সিকিউ সলভ ক্লাস দেখো, তো তাদের অধিকাংশদের ক্ষেত্রে আমি স্ট্যাটিস্টিক্যালি দেখছি যে তোমরা ওই চ্যাপ্টারটা আগে থেকে বেসিক তোমাদের ক্লিয়ার না। এই জন্য তোমরা কি চাও যে বেসিকটা সহ ক্লিয়ার হবে, দেন সিকিউ সলভ হবে। তো আমি আগেই কোশ্চিন লিখছি, কারণ হচ্ছে কোশ্চিন গুলার মধ্যে আমি তোমাদের বেসিক গুলা দেখাই দিব, যাতে তোমাদের বেসিক যাদের দুর্বল আছে। আর অনেক সময় আমি দেখছি যে জৈব যৌগ, যেটা তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারের, তোমরা এটা অনেকে ভয় পাও যে ভাইয়া এটা আমরা একদম স্কিপ করছি বা এটা করবোই না। এখন কথা হচ্ছে, তোমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখো যে টোটাল তোমাদের সিকিউ আসে কয়টা কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে, টোটাল 8টা। 8টা সিকিউ এর মধ্যে ভাইয়া 3টা সিকিউ তোমাদের দিয়ে দেয় জৈব যৌগ থেকে, ক্লিয়ার, জৈব রসায়ন থেকে 3টা সিকিউ। অনেক সময় 2টা দেয়, বাট বেশিরভাগ সময় কয়টা দেয়, 3টা দেয়। এখন এই 3টা সিকিউ এর মধ্যে তোমরা দেখবা যে 2টা সিকিউ মানে খুবই ইজি, খুবই ইজি। যারা কেবলমাত্র একটু টাচ করছে, অনেকে বেশিরভাগই ভয় পায় এবং ভয়ে ভয়ে একটু পড়ছে, তারা দেখবা জৈব যৌগ থেকে অ্যান্সার করতেছে, ক্লিয়ার। এখন তোমরা মনে খুব ভয় পেয়ে বা তোমাদের অনেকে বলছে যে জৈব যৌগ তো ভাই অনেক কঠিন, আমি স্কিপ করছি, তুমি স্কিপ করো, এইরকম মানে শুনতে শুনতে তুমি নিজের উপর কনফিডেন্স হারাই ফেলছো। তো কি দরকার, তোমার কথা হচ্ছে তুমি একবার নিজে দেখো জৈব যৌগ, যে জৈব যৌগটা কেমন লাগে, কোন জায়গা থেকে শুরু হয়েছে, কোন জায়গায় শেষ হয়েছে, কি কি রিয়াকশন গুলা দেয়া, কেন রিয়াকশনটা এমন হইলো, কয়েকটা জিনিস যদি তুমি জানতে পারো। আমি বলি যে জৈব যৌগটাকে তুমি সাজায় নেবা কিভাবে, রিয়াকশন গুলা কিভাবে ঘটছে, জৈব যৌগের নামকরণ এবং জৈব যৌগগুলা কি কি রিয়াকশন দেয় এবং কোন মেকানিজমে দেয়, এবং একটা জৈব যৌগ দেখে তুমি কিভাবে চিনতে পারবা, অ্যাজ লাইক শনাক্তকরণ বিক্রিয়া, এই টাইপগুলো যদি তুমি দেখো, তাহলে দেখবে অনেক ইজি হয়েছে। তো তোমরা এই পেজটার পুরা পেজটার ইয়া করতে পারো, একটা ছবি তুলে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে বা খাতায় উঠাইতে পারো। খাতায় উঠালে হবে কি, তোমরা আমি যখন তোমাদের একটা একটা করে সলভ করাবো, তখন তোমাদের জন্য ইজি হবে, তোমরা একটা একটা করে সলভগুলো লিখতে থাকবা এবং ওগুলো পরবর্তীতে রিভিশন দিবা। তুমি বিশ্বাস করবে, এর বাইরে যদি তুমি বলো যে ভাই এর বাইরে আমি কিচ্ছু পড়বো না, আমি বলবো যে 2টা সিকিউ তুমি মাস্ট কমন পাবা, 2টা সিকিউ মাস্ট কমন পাবা, ভাগ্য ভালো হলে 3টে পাবা। এবং আরেকটা বিষয় দেখো, তোমাদের বাকি যে চ্যাপ্টার গুলো আছে ওই অধ্যায়গুলো থেকে মনে করো তুমি খুব ভালোভাবে করছো, আর চিন্তা করতেছো যে জৈব যৌগ থেকে অ্যান্সার করবো না, এই মানে বাকি যে চ্যাপ্টার গুলো থেকে ওই অধ্যায়গুলো থেকে অ্যান্সার করবো। এখন ওই অধ্যায়গুলো থেকে মনে করো অনেক কঠিন একটা ম্যাথ দিয়ে দিছি, জৈব যৌগ থেকে অনেক ইজি দিয়ে দিছি। তো তখন তুমি আপসেট হয়ে যাবে যে কি করলাম, জৈব যৌগ থেকে এত ইজি দিছে, সবাই অ্যান্সার করতেছে, আমি পারতেছি না। তো ভাইয়া, আমার কথা হচ্ছে তুমি জৈব যৌগের এই ক্লাসটা খুব পুরোপুরি দেখো, খাতায় উঠাও, আবার রিভিশন দাও, দরকার হয় বইয়ে টপিক গুলা দেখো, ডিটেলসে দেখো, এবং আমার চ্যানেলে এগুলো টপিকের উপর ডিটেলস আলাদা আলাদা লেকচার দেয়া আছে, ওগুলো তুমি চাইলে দেখতে পারো। দেখলে তোমার জৈব যৌগ থেকে ভয়টা চলে যাবে, অন্তত এক্সামে কেমিস্ট্রি সেকেন্ড পেপারে তোমার একটা ভালো একটা কনফিডেন্স চলে আসবে যে না এখন আমি পারবো, বুঝতে পারছো? তো এই যে 7টা, এখন আমরা একটা একটা করে ভাইয়া সলভ করতে যাব। আচ্ছা, আমরা যদি প্রথম কোশ্চেনটা সলভে যাই, দেখো প্রথম কোশ্চেনটা কি সম্বন্ধীয় কোশ্চেন, এই ব্যাপারটা আগে আমাদের বুঝতে হবে। তো দেখো, আমাদের উদ্দীপকে একটা 3 ডিগ্রি একটা অ্যালকাইল হ্যালাইড দিছে এবং 2 নম্বরে কি দিছে, একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এবং তাদের সাথে লঘুকারের রিঅ্যাকশনে এ এবং বি নামক দুইটা যৌগ চলে আসছে। এখন কথা হচ্ছে ভাইয়া, তোমরা আগে ডিগ্রি চিনো কিনা। এখন ডিগ্রি চেনার ক্ষেত্রে 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি, একটু বলি যারা না চিনো তাদের জন্য। যে কার্বনে একটা মূলক থাকবে, সাপোজ এখানে অ্যানাদার মূলক কোনটা, যে তোমার হ্যালাইডকে কি দ্বারা প্রকাশ করা হয়, গ্রুপ 17 ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, স্টারিন, এদেরকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। তুমি যে কোনো হ্যালাইড একটা এখানে নিতে পারো। যে কার্বনের সাথে এই হ্যালাইডটা অবস্থিত, উক্ত কার্বনের সাথে আরো কতটি অ্যালকাইল মূলক অবস্থিত, যতটি অ্যালকাইল মূলক অবস্থিত তাকে তত ডিগ্রি, মনে করো অ্যালকাইল হ্যালাইড হলে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল হলে অ্যালকোহল, এলডিহাইড হলে অ্যালডিহাইড, বুঝতে পারছো? তো দেখো, আমাদের ডিগ্রির ক্ষেত্রে যেহেতু আমি বললাম, আমাদের এই কার্বনে একটা হ্যালাইড উপস্থিত এবং এই কার্বনে আরো কি 3টা উপস্থিত,
সর্বোচ্চ কটা থাকতে পারবে? 3টা, তার বেশি না। 3টা কি অ্যালকাইল মূলক অবস্থিত, এবং 3টি অ্যালকাইল মূলক উপস্থিত থাকার কারণে এটাকে আমরা কত বলতেছি বলতো? 3 ডিগ্রি। ক্লিয়ার? এখানে দেখো এই কার্বনে হ্যালাইডটা উপস্থিত এবং এর সাথে একটা অ্যালকাইল মূলক আছে CH3, এই জন্য একে আমি কি বলতেছি? 1 ডিগ্রি। ঠিক আছে, এখন এদের রিয়াকশনটা দিছে কার সাথে? লঘু ক্ষারের সাথে। লঘু ক্ষারের দেখো কিরূপ দ্রবণ? জলীয় দ্রবণ, একুয়াস সলিউশন। একুয়াস সলিউশন, এই জায়গায় কিন্তু ভালোভাবে ফোকাস রাখা লাগবে, কারণ তোমাদের জৈব রসায়নে এই বিক্রিয়ার অবস্থাটা, মানে তুমি যার সাথে রিয়াকশন দিতেছো তার অবস্থার উপর বেস করে তোমার আউটপুটটা ডিফারেন্ট হইতে পারে। তো এখানে যেহেতু জলীয় দ্রবণ, আর গ নম্বরে দেখো বলছে যে জলীয় দ্রবণের পরিবর্তে যদি আমরা অ্যালকোহলীয় দ্রবণ নেই তাহলে বিক্রিয়ার পরিবর্তনটা কেমন হবে, বুঝতে পারছো? তার মানে এই জায়গায় তোমার ফোকাসটা রাখা লাগবে যে এটা জলীয় দ্রবণ কিনা অ্যালকোহলিক দ্রবণ। লঘু ক্ষার, লঘু ক্ষার বলতে কি বোঝায় জানো? তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড বলতে পারো বা সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে পারো, এরকম একটা লঘু ক্ষার নিছো। ক্লিয়ার? ক্ষার কিভাবে চিনবা? ওই যে তোমাদের পরিবেশ রসায়নের যে 3টা তত্ত্ব আছে, আরএনিয়াস তত্ত্ব, ব্রনস্টেড লাউরি এবং লুইস তত্ত্ব, এই 3টা তত্ত্ব অনুযায়ী তোমরা ক্ষার চিনতে পারবা, বুঝতে পারছো? তো দেখো এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের লঘু দ্রবণ নিছো, তাহলে আমাদের এ এবং বি আসছে। ক নম্বরের কোশ্চেনটা হচ্ছে যে এ ও বি যৌগদ্বয়ের পার্থক্য সূচক বিক্রিয়া লেখো। তো এখানে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের কি একুয়াস সলিউশন, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের কি সলিউশন? একুয়াস সলিউশন। এখানে ঘটনাটা কি ঘটে জানো? এই যে আমাদের এখানে তোমার এক্স হ্যালাইডটা এবং এই পটাশিয়ামটা দুইজনে মিলে সুন্দরভাবে পটাশিয়াম ক্লোরাইড গঠন করে, দুইজনে মিলে সুন্দরভাবে পটাশিয়াম ক্লোরাইড গঠন করে। তাহলে বাকি থাকে কে বলতো? বাকি থাকে তোমার এখানকার এই টার্মটা প্লাস হচ্ছে তোমার ওএইচ টার্মটা, এরা মিলিত হয় কি গঠন করে? অ্যালকোহল গঠন করে। কত ডিগ্রি অ্যালকোহল গঠন করবে? তোমার 3 ডিগ্রি অ্যালকোহল এখানে গঠন করলো। আর এখানে কত ডিগ্রি অ্যালকোহল গঠন করবে? CH3 CH2 OH, এখানে 1 ডিগ্রি অ্যালকোহল গঠন করলো। এখন আমাদের কোশ্চেনে চাইছে যেহেতু এদের পার্থক্য সূচক বিক্রিয়া, তাহলে আমাদের আগে লিখে নিবা যে A হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল এবং B হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, এবং এদের পার্থক্য সূচক বিক্রিয়া লুকাস টেস্ট। কি টেস্ট? লুকাস টেস্ট। লুকাস টেস্টের মাধ্যমে শনাক্তকরণ করা যায়। লুকাস টেস্টে তোমার গাঢ় HCl এর সাথে কি বলতো? গাঢ় HCl এর সাথে তোমার অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের একটা দ্রবণ, অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের একটা কি দ্রবণের রিয়াকশন দেয়া হয়। এখন এইটার সাথে যদি তুমি এই 3 ডিগ্রিটা রিয়াকশন দাও, 3 ডিগ্রিটা রিয়াকশন দাও, সাথে সাথে সাদা পদক্ষেপ, এইটা মাথায় রাখবা, সাথে সাথে সাদা পদক্ষেপ আসবে, সাদা পদক্ষেপ আসবে। এবং এইটার সাথে যদি তুমি এইটা রিয়াকশন দাও তাহলে কি হবে জানো? তোমার রিয়াকশনই করবে না, নো রিয়াকশন, কারণ 1 ডিগ্রি অ্যালকোহল কি করে না? লুকাস বিকারকের সাথে রিয়াকশন করে না। তোমরা অনেক সময় নিয়ে সংজ্ঞা আসে যে লুকাস বিকারক কাকে বলে, তখন তোমরা বলবা যে গাঢ় HCl এর সাথে, গাঢ় HCl এর সাথে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের দ্রবণকে কি বলা হয়? লুকাস বিকারক বলা হয়। এখানে নো রিয়াকশন, বাট যদি তুমি এখানে টেম্পারেচারটা ইনক্রিজ করে দাও, বুঝতে পারছো? টেম্পারেচারটা ইনক্রিজ করে দাও তাহলে রিয়াকশনটা করবে ফাইনালি, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের পার্থক্য সূচক বিক্রিয়া। যদি তোমরা রিয়াকশনটা দেখতে চাও আমি তোমাদের রিয়াকশনটা দেখাই। দেখো রিয়াকশনটা কিভাবে লিখবা তোমরা খাতায়, এইভাবে দিবা। তোমাদের এখানে এইটা পাইছো না? CH3 into 3 OH, সরি COH, 3 COH। এইটার সাথে আমি কার রিয়াকশন দিব জানো? HCl এবং এখানে দিব জিঙ্ক ক্লোরাইড, বুঝতে পারছো? এটার সাথে রিয়াকশনটা কি থাকবে? CH3 CH2 তোমার OH, দেন HCl, এখানে দিব জিঙ্ক ক্লোরাইড। দেন দেখো রিয়াকশনগুলো দেখো কিভাবে ঘটবে। এখানে আসতেছে তোমার CH3 3 তোমার C, এখানে ক্লোরাইড থেকে একটা ক্লোরাইড নিয়ে নিবে সে, বুঝতে পারছো? এই হচ্ছে রিয়াকশন। এখানে কি আসবে? প্রথম নো রিয়াকশন, পরবর্তীতে তখন তুমি আবার এই রিয়াকশনটাকে এখানে আবার রিপিট করে লিখে প্রভাবকের জায়গায় এরকম টেম্পারেচার ইনক্রিজ করে দিবা, টেম্পারেচার ইনক্রিজ, তখন দেখবা যে CH3 CH2 Cl, বুঝতে পারছো? এইভাবে রিয়াকশনটা। তাহলে তোমরা লুকাস বিকারের সাহায্যে এইটা তুমি কি করতে পারো? পার্থক্য সূচক বিক্রিয়া দেখাইতে পারো। দেন আমরা খ নাম্বার কোশ্চেনে চলে যাব। কোশ্চেন সলভ গুলো একটু বড় হবে, কারণ হচ্ছে পুরা জৈব যৌগটা তোমাদের 60টা কোশ্চেনের মধ্যে আমি ইনক্লুড করছি,
তার মানে একটু বড় হবেই, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। খ নম্বরে বলছে বিক্রিয়াদ্বয়ের বিক্রিয়া কৌশল বর্ণনা করো, এবং ঘ নম্বরেও সেম ভাবে বলছে যে আমরা যদি তোমার জলীয় মাধ্যমটাকে চেঞ্জ করে অ্যালকোহলীয় মাধ্যম দিই তাহলে কৌশলটা বর্ণনা করো। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমি তোমাদের একটা ট্রিক্স বলে দেই যে এই গ নম্বরে আমাদের কি কি আসছে জানো, SN1 এবং SN2, এখানে আসছে E1 E2। এখন তোমরা বলতে পারবে এগুলো যে লিখলেন এগুলা কি, SN1 SN2 এগুলো হচ্ছে তোমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 1 এন্ড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন 2। বুঝতে পারছো? E1 E2 হচ্ছে তোমার অপসারণ 1 এবং অপসারণ 2। ক্লিয়ার? এখন SN1 SN2 আমি যে বললাম নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক মানে কি, নিউক্লিওফাইল, সাবস্টিটিউশন মানে প্রতিস্থাপন, রিঅ্যাকশনের বিক্রিয়া। তার মানে একটা নিউক্লিওফাইল কি করতেছে, প্রতিস্থাপন করতেছে। তাহলে কাকে প্রতিস্থাপন করতেছে, এই কৌশলটাই হচ্ছে আমাদের এই বিক্রিয়া দুইটার ফলাফল। তো আমরা দেখো যদি আমরা পুরো বিক্রিয়াটা লিখি, যে আবার লিখলাম একটু, CH3 তোমার CX প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, কি সলিউশন নিছে, অ্যাকুয়াস সলিউশন নিছে। এই রিঅ্যাকশনটা আসলে SN1 ফলো করবে নাকি SN2 ফলো করবে, এটা আগে বোঝার ব্যাপার। তো মাথায় রাখবা SN1 ফলো করে 3-2-1 3-2-1 এবং SN2 ফলো করে 1-2-3। এই যে আমি 3-2-1 লিখলাম, তার মানে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি এবং 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এবং অনুরূপভাবে E1 কাকে ফলো করবে, S1 কে, E2 কাকে ফলো করবে, SN2 কে। তার মানে ডিগ্রিগুলো কিন্তু অনেক সময় এমসিকিউ তে দিয়ে দেয়, তো ডিগ্রিগুলো তোমাদের বোঝা লাগবে। তো ডিগ্রি জানার ক্ষেত্রে আমি একটু আগে বলছি কিন্তু যে কিভাবে তুমি 3 ডিগ্রি চিনবা 1 ডিগ্রি চিনবা। তো দেখো এখানে 3 ডিগ্রি কে, এটা প্রথমটা, তাহলে 3 ডিগ্রি যেহেতু এটা, তাহলে কাকে অনুসরণ করবে, SN1 কে অনুসরণ করবে। SN1 কয় ধাপে সংগঠিত হয়, 2 ধাপে সংগঠিত হয়। তো দেখো আমরা যদি এখন দেখি ধাপগুলা, এগুলো কিন্তু তোমরা পরীক্ষার খাতায় লিখবা যে এগুলা তোমার 2 ধাপে সংগঠিত হয়। এবং প্রথম ধাপটা কিভাবে সংগঠিত হয়, প্রথম এই জিনিসটা ভেঙে যায়, দেখো CH3 C X একটা যুক্ত আছে, এইটা জাস্ট ভেঙে যাবে, ভেঙে যায় কি উৎপন্ন হবে দেখো CH3। আচ্ছা আমি একদম সুন্দর করে দেখাই দেই তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। এই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল মূলক আছে বলো তো, CH3 তিনটা না, এই দেখো তিনটা লিখে দিলাম, CH3 বুঝতে পারছো? এবং এটা হচ্ছে আমি যদি হ্যালাইডের সাথে চিন্তা করি, এই হচ্ছে তোমার পজিটিভ এবং হ্যালাইড ছিল কি নেগেটিভ। প্রথম ধাপে এরা কি হয়ে যাবে, ভেঙে যাবে। তোমরা এই বিক্রিয়াগুলো একটু খাতায় লিখবা তাহলে তোমাদের 50% পড়া এখানেই হয়ে যাবে। পজিটিভ X মাইনাস, দেখো এটা ভেঙে গিয়ে কি উৎপন্ন করছে, তোমার CH3 এ তখন পজিটিভ প্লাস X নেগেটিভ। দেখো এরা দুইজন কিন্তু সেপারেট হয়ে গেছে, এরা দুইজন সেপারেট হয়ে গেছে। এই সুযোগে আমার যে লঘু ক্ষারের যে হাইড্রোক্সিল, এই যে লঘু ক্ষারের যে হাইড্রোক্সিল আয়নটা আছে, এই হচ্ছে কি পটাশিয়াম প্লাস হাইড্রোক্সিল মাইনাস। এই হাইড্রোক্সিল দেখতেছে যে এই কার্বনের তো একটা নেগেটিভ চলে গেছে, সেটা আমি এই সুযোগে কার্বনের সাথে যে বন্ড করব। বুঝতে পারছো? এইটা ঘটে তোমার দ্বিতীয় নম্বর ধাপে। আচ্ছা এটা লেখা উচিত ছিল যে SN1 বিক্রিয়াটা। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের কি ঘটতেছে, CH3 আমার এখানে পজিটিভ প্লাস আমাদের একটা ওইস যা যুক্ত হয়ে কি উৎপন্ন করতেছে, CH3 COH, বা তুমি এভাবেও লিখতে পারো, জাস্ট ওইসটা যুক্ত করে দিবা। তাহলে দেখো আমাদের 3 ডিগ্রি অ্যালকোহলটা কিভাবে ফর্ম করলো SN1 রিঅ্যাকশনে, এই ব্যাপারটা তোমরা দেখবা। তো আমি অনেক সময় মজা করে কি বলি জানো, যে মনে করো এটা একটা কাপল, তো এইটাকে আমি সবসময় বলি যে মেয়ে এবং এইটাকে বলি ছেলে। বুঝতে পারছো? তোমরা কেউ পার্সোনালি বা কোনো কিছুর সাথে কম্পেয়ার করিও না, জাস্ট বোঝার জন্য আমি বলছি বা মনে রাখার জন্য। এইটাকে আমি বলছি মেয়ে, এইটাকে বলছি ছেলে। তো এদের মধ্যে মনে করো ঝগড়া টগড়া হয়েছে, এরা এখন চাচ্ছে যে সেপারেট হবে। কেন সেপারেট হবে, এই যে মেয়েটার সাথে মনে করো একটু টাঙ্কি মারার জন্য এই যে বড়লোক ছেলে আছে না, এই যে এরিস, বুঝতে পারছো, এরিস, আর এই হচ্ছে তোমার পোর। বুঝতে পারছো? এই মেয়েটা এর কারণে, এই হাইড্রোক্সিলের কারণে মনে করো তোমার একে মনে করো ত্যাগ করে, দেন তোমার হাইড্রোক্সিল এসে এরা আবার বন্ড ফর্ম করে। ক্লিয়ার? এবং এই এর সাথে কে বন্ড ফর্ম করবে জানো, এই যে তোমার পটাশিয়াম আছে না, এই পটাশিয়াম তখন চিন্তা করছে, পটাশিয়াম কি এখানকার একটা মেয়ে, মানে পজিটিভ গুলো মাথায় রাখবা মেয়ে এবং নেগেটিভ গুলো ছেলে। এই পটাশিয়ামটা তখন চিন্তা করছে যে হ্যালাইডকে, যে ঠিক আছে ওরা তো আসলে সেপারেট হয়ে আলাদা হয়ে গেছে, এখন তাহলে আমরা দুইজন চলো বন্ড ফর্ম করি পটাশিয়াম ক্লোরাইড।
বুঝতে পারছো? এখন আমরা SN1 টা বুঝলাম, SN2 টা আমরা এখন বুঝবো। SN1 টা দেখো 2 ধাপে কিন্তু সংগঠিত হয়েছে, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখবা। তোমাদের অনেক সময় কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে এমন একটি রিঅ্যাকশন যেটি 2 ধাপে সংগঠিত হয়। দেন আমরা দেখো SN2 টা দেখবো। দেখো SN2 রিঅ্যাকশনটা, SN2 রিঅ্যাকশন মাথায় রাখবা যে এক ধাপেই ঘটে। কয় ধাপে ঘটে? এক ধাপেই ঘটে। তো এক ধাপে ঘটার ক্ষেত্রে দেখো আমি যদি লিখি যে এই রিঅ্যাকশনটা, এই যে কার্বন, এখানে একটা CH3 ছিল, তুমি এটা যে কোনো দিক দিয়ে লিখতে পারো। এখানে একটা CH3 ছিল, এখানে একটা CH3 ছিল, এর সাথে কে ছিল বলো তো? একটা হ্যালাইড ছিল, কিন্তু হ্যালাইড, এবং এ ছিল কি পজিটিভ, এ ছিল নেগেটিভ। এই অবস্থায় না হাইড্রোক্সিল মূলকটা এখান থেকে তোমার এক তাড়না দেওয়া শুরু করছে যে তুমি ওকে কেন ছাইড়া দিতেছো না, তুমি ওকে কেন ছাইড়া দিতেছো না, বুঝতে পারছো? এই কার্বনকে বলতেছে, এই মেয়েটাকে। তো তখন এই রিঅ্যাকশনটা কিভাবে করে, এখানে একটা মধ্যবর্তী জটিল অবস্থা সৃষ্টি হয়। তো তোমার অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে জটিল অবস্থা সৃষ্টি হয় কোন ধাপে, বুঝতে পারছো? জটিল অবস্থা সৃষ্টি হয় SN2 ধাপে। তো দেখো আমরা যদি রিঅ্যাকশনটা লিখি যে হাইড্রোক্সিলটা এই যে কার্বনকে দেখো ফোর্স করতেছে, কি ফোর্স করতেছে? এই যে হ্যালাইডকে তুমি তাড়ায় দাও, এবং এখানে কিন্তু উপরে কি থাকতেছে? CH3 এবং নিচে একটা CH3 থাকতেছে। এইটাকে বলা হচ্ছে যে মধ্যবর্তী বা অন্তর্বর্তী জটিল অবস্থা। দেন দেখো আমাদের ফাইনাল রেজাল্ট কি আসতেছে, OH ফাইনালি কি হয়ে যায়? কার্বনের সাথে ঢুকে যায়, CH3 এই OH-টা এখানে চলে আসে, এবং এই হ্যালাইডটা কি করে? পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে যায়, বুঝতে পারছো? এখন এই রিঅ্যাকশন গুলো যে আমি দেখাইতেছি, তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাই আপনি তো দেখাইতেছেন, একবার এই যে CH3 মূলকগুলো উপরে লিখতেছেন, একবার বামে, একবার কোথায় নিজের মন মতো লিখতেছেন। ব্যাপারটা কিন্তু ভাইয়া তা না। তুমি কার্বনের 4টা হাত যেদিক দিয়ে মন চায় টান দিয়ে লিখবা, এটাতে কোনো ধরা বাঁধার কোনো নিয়ম নাই। তুমি এদিক দিয়ে লিখতে পারো, তুমি যদি বলো যে ভাই আমি এই 2টা বাদ দিয়ে এভাবে লিখবো, এইভাবে ডিরেক্ট লিখে দিব, C2H6 লিখে দিব, তাও সম্ভব। বাট ওভাবে লিখবা না, একটু ডিজাইন করে লিখবা যাতে তোমাদের দেখতে সুন্দর লাগে, বুঝতে পারছো? দেখতে সুন্দর লাগে এইভাবে তোমরা লিখে দিবা জাস্ট। তো দেখো তোমরা আরো একটা কোশ্চেন তোমাদের মনে রাখতে পারে যে আমরা এইটা ভাঙা দেখতেছি, কিন্তু আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভাঙা তো দেখতেছি না। এদের ব্রেকআপ দেখলাম, কিন্তু এদের ব্রেকআপ তো দেখলাম না। এদেরও ব্রেকআপ হয়, কিন্তু ওটা দেয়া থাকে না ভাইয়া, পটাশিয়াম প্লাস প্লাস হাইড্রোক্সিল মাইনাস। এটা কোন সলিউশনে? একুয়াস সলিউশনে, মানে জলীয় দ্রবণে। যদি অ্যালকোহলীয় দ্রবণ হইতো তাহলে কিন্তু এইরকম ঘটনা ঘটতো না। এখন আমরা আসো গ নম্বরে যাব, যে যদি আমরা একুয়াস সলিউশন না নিয়ে, একিউ না নিয়ে যদি অ্যালকোহলীয় দ্রবণ নিই, ALC অ্যালকোহলীয় দ্রবণ, তখন দেখো রিঅ্যাকশনটা কি রকম হয়। দেখো আমরা যদি গ নাম্বারটা সলভ করি এখন, যে CH3CX প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইডের আমরা কি নিব? অ্যালকোহলীয় দ্রবণ। অ্যালকোহলীয় দ্রবণ নিলে রিঅ্যাকশনটা কি ঘটবে? সেম ভাবে CH3CH2OH, ভুল লিখতেছি কেন? CH3CH2X প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানেও কি নিছি আমি? অ্যালকোহলীয় দ্রবণ নিছি। এখন এই যে অ্যালকোহলীয় দ্রবণ নিলে কি আসবে, এটা একটা টেকনিক মাথায় রাখবা, যে এখানে কি ছিল? জলীয় দ্রবণ। তা এটা আমি লিখে দিই এখানে, যেখানে জল সেখানে দেখো আমাদের ওই SN1 SN2 তে আউটপুট কি আসছিল? অ্যালকোহল আসছিল না? তাহলে যেখানে জল সেখানে অ্যালকোহল, এটা মাথায় রাখবা। তাহলে আমাদের উৎপাদন কি হবে? অ্যালকোহল উৎপন্ন হবে SN1 SN2 তে। বাট যদি আমি অ্যালকোহলীয় দ্রবণ নিই, জলীয় দ্রবণ নিলে কি আসবে? অ্যালকোহল। যেখানে জল সেখানে অ্যালকোহল। কিন্তু যদি আমি অ্যালকোহলীয় দ্রবণ নেই, যেখানে অ্যালকোহলীয় দ্রবণ সেখানে উৎপন্ন হবে অ্যালকিন, বুঝতে পারছো? অ্যালকিন। এখন অ্যালকিন যে উৎপন্ন হবে, তাহলে এইটা হবে তোমার E1 প্রসেসে, এবং এইটা হবে E2 প্রসেসে। সেম ভাবে, কারণ SN1 3 ডিগ্রি ফলো করছে, E1 ও 3 ডিগ্রি ফলো করবে। SN2 কত ডিগ্রি ফলো করছে? 1 ডিগ্রি, এবং E2 কাকে ফলো করবে? 1 ডিগ্রি ফলো করবে। এবং SN1 2 ধাপে ঘটছে, E1 ও 2 ধাপে ঘটবে। SN2 1 ধাপে ঘটছে, E2 ও কত ধাপে ঘটবে? 1 ধাপে ঘটবে। এখানে আবার ছেলে মেয়ে বিষয় সংক্রান্ত কিছু নিয়ে আসি না, বারবার বলতেছি, এগুলো কেউ পার্সোনালি নিবা না। দেখো এই ব্যাপারটাতে কি হয়, এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা দেখতেছো, এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা যে জলীয় দ্রবণ আছে, এখান থেকে একটা হ্যালাইডও সরায় দেয় এবং একটা হাইড্রোজেনও সরায় দেয়।
এটাকে বলা হয় অপসারণ, মানে একদম সরায় দেয়, কোনো কিছু কিন্তু পূর্তি স্থাপন হয় না, ডিরেক্ট সরায় দেয়। সরাই দিয়ে কি উৎপন্ন করে, CH3 তোমার ইনটু 3, সরি এটা আমি রিঅ্যাকশনটা এইভাবে লেখা উচিত যে CH3 এই কার্বনের সাথে CH3 CH3 CH3। এখন এই কার্বনের সাথে কি ছিল, একটা হ্যালাইড ছিল না, যে কার্বনের সাথে হ্যালাইড থাকবে এই কার্বনকে বলা হয় আলফা কার্বন, যে কার্বনের সাথে তোমার একটা মূলক থাকবে সেই কার্বন কি বলা হয়, আলফা কার্বন। এবং উক্ত কার্বনের সাথে বাকি যে মূলকগুলো থাকবে, বাকি কার্বন বা অ্যালকাইল মূলক, সেগুলোকে বলা হয় বিটা কার্বন। তাহলে এটাকেও তুমি বিটা বলতে পারো, এটাকেও বিটা বলতে পারো, এটাকেও বিটা বলতে পারো। যে বিটা কার্বনে তোমার হাইড্রোজেন সংখ্যা কম, সেখান থেকে কি যাবে, একটা হাইড্রোজেন অপসারণ হবে। হ্যালাইড কিন্তু অলরেডি কি হয়ে গেছে, অপসারণ হয়ে গেছে। অপসারণ হয়ে কার সাথে গেছে এটা আমি দেখাই দিয়েছি। তো তোমরা এখানে যেহেতু সবগুলা কার্বনেই বা অ্যালকাইল মূলকে হাইড্রোজেন সমান, সেহেতু যে কোনো একটা অ্যালকাইল মূলক থেকে হাইড্রোজেন অপসারণ করতে পারবা। আমি যদি এইটা থেকে করি তাহলে এখানে কত হয়, 2 হয়ে যায়। এখানে যদি 2 হয় তাহলে দেখো বন্ডটা এরকম হয়ে যায়, দ্বিবন্ধন চলে আসে। এটাকে যদি আমি সুন্দরভাবে ডিজাইন করে লিখি, দেখো, আচ্ছা এদিকে দেখাই তাহলে তোমাদের ইজি হবে। এই কার্বনের সাথে দেখো আমি এটা CH2 আকারে লিখতে পারি, এবং এর সাথে কি ছিল বলতো, এটা CH3 ছিল, এর সাথে কি ছিল, CH3 ছিল। তাহলে আমাদের এই যে দ্বিবন্ধন যুক্ত যে যৌগটা, এটার নাম কি বলতো, অ্যালকেন। বুঝতে পারছো? তাহলে কি উৎপন্ন হলো, অ্যালকেন উৎপন্ন হলো। এটাও কত ধাপে ঘটবে, 2 ধাপে ঘটবে। জাস্ট SN1 এর মতো করে তোমরা দেখাবা। এইটা কত ধাপে ঘটবে ভাইয়া, তাহলে এর রেজাল্টটা কি আসবে, ও তাহলে এখান থেকে যে একটা হ্যালাইড অপসারণ হইলো এবং একটা হাইড্রোজেন অপসারণ হইলো, তারা উভয় মিলে কি গঠন করবে, তোমার পটাশিয়াম হ্যালাইড বা পটাশিয়াম ক্লোরাইড দিতে পারো, বা যে কোনো হ্যালাইড দিতে পারো। তাহলে এর ক্ষেত্রেও কি হবে, তোমার CH2 ফর্ম হবে, কারণ এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে এবং হ্যালাইডটা চলে গিয়ে কি গঠন করছে, হাইড্রোজেন হ্যালাইড। বুঝতে পারছো? হাইড্রোজেন হ্যালাইড, নট পটাশিয়াম হ্যালাইড, হাইড্রোজেন হ্যালাইড। তাহলে এই ব্যাপারটা তোমরা এভাবে বর্ণনা করবা যে যদি আমরা জলীয় দ্রবণের পরিবর্তে অ্যালকোহলীয় দ্রবণ নেই, তাহলে আমাদের E1 এবং E2 তে তোমার অপসারণ বিক্রিয়া ঘটবে, এবং অপসারণ বিক্রিয়া যদি আমাদের সেকেন্ডারি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড হইতো, তাহলে সাইজেট নীতি অনুসরণ করতো। তোমরা বইয়ে একটু সাইজেট নীতিটা দেখবা, SN1 SN2 দেখবা, E1 E2 দেখবা। এই পুরা এই টপিকটা হচ্ছে তোমাদের বলতে পারো যে সব থেকে একটা ইম্পর্টেন্ট টপিক। বুঝতে পারছো? এই জন্য আমি কোশ্চেন 1-এ রাখছি এবং এটা একটু বড় করে দেখাইলাম যাতে তোমাদের মানে ডিটেইলস যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর মাথায় রাখবা, যেখানে জল সেখানে অ্যালকোহল, এবং যেখানে অ্যালকোহলীয় দ্রবণ সেখানে হচ্ছে অ্যালকিন। এবং অ্যালকিনটা উৎপন্ন হওয়ার ক্ষেত্রে কি হবে, তোমরা আলফা কার্বন এবং বিটা কার্বন এইটাকে ভালো করে চিনবা। তারপর হচ্ছে তোমার যে বিটা কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম, ওখান থেকে তুমি কি নিয়ে যাবে, হাইড্রোজেন নিয়ে যাবে, এবং হ্যালাইডটা ওর সাথে চলে যাবে। এবং এই নিয়মটা কি বলা হয়, সাইজেট নিয়ম। সাইজেট নিয়ম কার ক্ষেত্রে প্রযোজ্য, সেকেন্ডারি অ্যালকোহল এবং সেকেন্ডারি অ্যালকাইল মূলকের অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে প্রযোজ্য। তো তোমরা এই ব্যাপারটা সাম আপ করে নাও এবং লিখে নাও সুন্দরভাবে, তাহলে তোমাদের জন্য ইজি হবে। দেন আমরা কোশ্চেন নাম্বার 2 তে যাব। আচ্ছা দেখো, কোশ্চেন 2 তে আমাদের কি বলা হচ্ছে যে একটা বেনজিনের সাথে ওজোন যুক্ত করা হয়েছে এবং 3 কার্বন বিশিষ্ট একটি অ্যালকিনের সাথে ওজোন যুক্ত করা হয়েছে। অ্যাজ লাইক এই রিঅ্যাকশনগুলোর নাম হচ্ছে আমাদের ওজোনেশন বিক্রিয়া। এবং তোমাদের পুরা জৈব রসায়ন যে চ্যাপ্টারটা আছে, পুরো চ্যাপ্টারটা মিলে 3 ধরনের ওজোনেশন বিক্রিয়া দেয়া আছে। একটা হচ্ছে তোমার বেনজিনের ওজোনেশন, অ্যালকিনের ওজোনেশন এবং হচ্ছে অ্যালকাইনের ওজোনেশন। আমি অ্যালকাইনের ওজোনেশনটা দেই নাই, কারণ হচ্ছে তোমরা যদি অ্যালকিনের ওজোনেশনটা ভালোভাবে বুঝো তাহলে অ্যালকাইনেরটা সেম ভাবে তুমি লিখতে পারবা। তো দেখো, আমরা যদি ক নাম্বারটা দিয়ে শুরু করি যে পি ও কিউ তৈরির বিক্রিয়া সমূহ লেখো, তাহলে দেখো আমরা ক নাম্বারের ক্ষেত্রে বেনজিনে কিভাবে থাকতেছে। এখন এটার সাথে ওজোনেশন যে রিঅ্যাকশনটা, বুঝতে পারছো? এখন বেনজিনের তোমার সংকেতটা কি, C6H6। এখন এই সংকেতে কার্বন স্কেলিটন ফর্মে তো আমরা ওজন যুক্ত করতে পারবো না, সেহেতু আমরা C6H6টাকে আমরা একটু ভেঙে লিখবো। দেখো, কার্বন কার্বন, তোমরা জানো এই স্ট্রাকচারটা কিভাবে আঁকানো হয়। দেখো, এবং দ্বিবন্ধনগুলো হয় তুমি এখানে দিতে পারো, এখানেও দিতে পারো। দেখো আমি এখানে দিলাম এবং ওজনটা যুক্ত হইল। দেখো, তো এই বিক্রিয়াটাকে অনেক সময় অনেকে ঘরবাড়ি কাঠামো বলে থাকে। কি কাঠামো? ঘরবাড়ি কাঠামো। যে জায়গাগুলোতে দ্বিবন্ধন আছে, কারণ দ্বিবন্ধন থাকা মানে ওখানে 2 ধরনের বন্ধন আছে। কি কি বন্ধন? এটা সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন। এবং তোমরা জানো যে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে কে বেশি দুর্বল? পাই বন্ধন। এখানে এই জন্য বন্ধনটা আগে ভেঙে যায়। বুঝতে পারছো? তো আমরা যে জায়গাগুলোতে দ্বিবন্ধন আছে ওই জায়গাগুলোকে কি রাখবো? ব্ল্যাঙ্ক রাখবো। দেখো টেকনিকটা দেখো জাস্ট তোমাদের আঁকানোর। এই যে যে জায়গাটাতে আমাদের দ্বিবন্ধন আছে আমি ওই জায়গাটা কি রাখলাম? ব্ল্যাঙ্ক রাখলাম।
6টা কার্বন, জাস্ট আমি ব্ল্যাঙ্ক রাখলাম। এখন এই যে ব্ল্যাঙ্ক যে পোরশন গুলো আছে না, ওইখানে তুমি জাস্ট অক্সিজেনটাকে ঢুকাই দিবা, জাস্ট অক্সিজেনটাকে ওখানে ঢুকাই দিবা। দেখো এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, এবং আমাদের অক্সিজেন কয়টা করে আছে? 3টা করে আছে, এবং অবশ্যই এটা কত মোল হবে? 3 মোল হবে। দেখো এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, মানে দেখো ঘর বাড়ি, ছোটবেলায় আমরা বাসা হাট করতাম না, এরকম বাসার মতো গঠনটা চলে আসছে। এই যে দেখো ঘর বাড়ি কাঠামো। এবং এর সাথে আমরা পরবর্তী ধাপে কি যুক্ত করে দিব? জিঙ্ক যুক্ত করে দিব। কেননা জিঙ্ক যুক্ত করলে আমাদের একটা অক্সিজেনকে শোষণ করে নিবে। এখন বলতে পারো যে কেন আমরা জিঙ্ক যুক্ত করলাম, এই ব্যাখ্যাটাতে আসতেছি। দেখো দেন আমাদের কিভাবে ভাঙবে, আগে এই জায়গাটাতে ফোকাস করে, তুমি এই জায়গাটা থেকে এই জায়গাটা লিখতে পারছো কিনা। দেন দেখো ফোকাসিং পয়েন্টটা, আমি যে কোনো কার্বনকে তোমরা চিন্তা করতে পারো, এইটা এইটা এইটা, ধরো মনে করো এইটা তুমি বিবেচনা করছো, এই কার্বনটার সাথে কিভাবে আসবে জানো? এই যে অক্সিজেনটার সাথে, এই যে এইভাবে। এখন আমি যে কার্বন গুলো লিখছি সাথে কিন্তু হাইড্রোজেন গুলো দেই নাই, এই জন্য সরি। দেখো হাইড্রোজেন গুলো তোমরা দিয়ে নিবা, কারণ C6H6 ফর্মে কি আছে? হাইড্রোজেন গুলো আছে। তাহলে এখানেও সেম ভাবে কি হবে? সব জায়গায় কি হবে? হাইড্রোজেন গুলো যাবে, হাইড্রোজেন গুলো যাবে, বুঝতে পারছো? হাইড্রোজেন গুলো যাবে। এখন এই যে দেখো এই পোরশনটা গেল, এখন যদি আমি বলি এই পোরশনটা কিভাবে যাবে, মানে একটা CH পোরশনটাকে নিয়ে যাবে। এই পোরশনটা কিভাবে যাবে? CH পোরশনটাকে নিয়ে যাবে। তো দেখো তাহলে আমাদের আউটপুটে দেখো এই যে CH কতগুলো CH আসছে বলো তো? এখানে একটা CH এখানে একটা CH এখানে একটা, তাহলে এরকম কয়টা আসছে? 3টে আসছে টোটাল, বুঝতে পারছো ভাইয়া? এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, দেখো ব্ল্যাঙ্ক। তাহলে 3 মোল জিঙ্কের সাথে সে বিক্রিয়া করে কি করবে? তোমার জিঙ্ক অক্সাইড গঠন করবে। কয় মোল? 3 মোল, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের গ্লাইকল একটা ফরমেশন, এটা হচ্ছে বেনজিনের ওজোনেশন। এখন যদি আমরা ইয়াতে যাই, কিউ তৈরিতে যাই, আচ্ছা এটা তোমরা একটু উঠাই নাও, দেন আমরা কিউ তৈরিটা দেখবো। তাহলে পি আমাদের কি আসলো বলতো? গ্লাইকল আসলো, 3 মোল গ্লাইকল। পিটা কি 3 কার্বন বিশিষ্ট? কি বলছে আমাদের? অ্যালকিন। তাহলে তুমি আগে কি লিখে ফেলবা? 3টা কার্বন লিখে ফেলবা, যেহেতু 3 কার্বন বিশিষ্ট। অ্যালকিনের ক্ষেত্রে যে কোনো কার্বনে কি দিবে তুমি? দ্বিবন্ধন দিতে পারো। এখানে একটা এইচ আসবে, তাহলে H2 H H3। দেখো প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত ফিল আপ হয়েছে, 2 1 3 1 4 4 4, ঠিক আছে, বুঝতে পারছো? এইটার সাথে কি যুক্ত হবে? ওজনে যুক্ত হবে। তাহলে দেখো আমাদের রেজাল্টটা কি আসতেছে, যে কার্বনে দ্বিবন্ধন আছে ওই কার্বনটা কি লিখবা? ব্ল্যাঙ্ক লিখবা। ওই কার্বনটা কি লিখবা? ব্ল্যাঙ্ক লিখবা। বাকি জিনিসগুলো তুমি কি করবা? দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। বাকি জিনিসগুলো কি করবা? দিয়ে দিতে পারো। H3, সরি একটু দূরে লিখি, H3C, তোমার এটা, এটা বুঝতে পারছো? এখন এই যে যে জায়গায় তুমি ব্ল্যাঙ্ক লিখছো ওই জায়গায় কি দিবা বলো তো? অক্সিজেনটা দিয়ে দিবা, অক্সিজেনটা দিয়ে দিবা। দেন কি করবা? এই যে বাকি দুইটা অক্সিজেন সুন্দর মতো ঘর বাড়ি একটা কাঠামো ফর্ম করে দিবা। দেখো এখন এই জিনিসটাকে এভাবে ভেঙে যাবে, এবং এই জিনিসটা এভাবে ভেঙে যাবে, এবং সাথে একটা জিঙ্ক যুক্ত হবে। জিঙ্ক যুক্ত হয়ে কি হবে? এই জিঙ্ক এবং এই অক্সিজেন দুইজন মিলে কিন্তু জিঙ্ক অক্সাইড ফর্ম করবে। এবং এখানে দেখো, সরি এটা আগে না লিখি, আমাদের এইখানে দেখো তোমার CH3CHO, CH3CHO এই ফর্মটা চলে আসে। দেন কি চলে আসে? প্লাস এখানে একটা H ছিল, CHO চলে আসে, CHO প্লাস জিঙ্ক অক্সাইড। তাহলে আমাদের পি কোনটা? এটা, সরি পি কেন, এটা কিউ। আর আর কোনটা বলতো? এটা। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো মাথায় রাখবে এলকিনের তোমার ওজোনেশন বিক্রিয়ার ফলস্বরূপ হিসেবে কি আসে? এলডিহাইড আসে। কি আসে? এলডিহাইড আসে। মানে এলডিহাইডের তুমি মূলকীয় সংকেত জানো CH, বুঝতে পারছো? কিউআর, তাহলে কিউটা তুমি পেয়ে গেলা। এখন আসো, ও কোশ্চেনে কিন্তু তোমাদের আরটা দেয়া ছিল না, তো একটু আরটা অ্যাড করে নিবা। এখন তোমাদের খ নম্বর কোশ্চেনে কি বলছে? খ নম্বরটা এখানে লিখে ফেলি। খ নাম্বার কি বলছে? যে তোমাদের এই কিউ হতে CH3CHO, এই কিউ হতে আমাদের কি চাইছে? অ্যালকোহল চাইছে এবং জৈব অ্যাসিড চাইছে। তুমি জানি অ্যালকোহলের সাধারণ সংকেত কি? OH, এবং জৈব অ্যাসিডের কি? জৈব অ্যাসিড মূলক হচ্ছে COOH, অ্যালকোহলের মূলক কি? OH। তাহলে তুমি মাথায় রাখবে যে অ্যালকোহলকে জারণ করলে পাবা অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডকে জারণ করলে পাবা তোমার জৈব অ্যাসিড। এখন আমার কাছে আছে অ্যালডিহাইড, তাহলে তোমরা এই ট্রিক্সটা লিখে নাও যে অ্যালকোহলকে জারণ করলে পাবো, সরি জারণ করলে পাবো অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডকে আমি জারণ করলে পাবো কি? জারণ এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো কার্বক্সিলিক অ্যাসিড।
এই পোর্শনটা তুমি লিখে নিবা, বুঝতে পারছো? এটা হচ্ছে টেকনিক। তার মানে আমার কাছে আছে এইটা থেকে যদি তুমি এইটাতে আসতে চাও এবং এইটা থেকে তুমি যদি এইটাতে যাইতে চাও, তাহলে কি করা লাগবে? এটা থেকে এটাতে আসতে হলে ভাইয়া কি করা লাগবে? বিজারণ করা লাগবে। এবং এইটা থেকে এটাতে যাইতে হলে কি করা লাগবে? জারণ। এটা তো তুমি জানোই। তাহলে তুমি এইটার ক্ষেত্রে যদি বিজারণ, তাহলে দেখো কি পাইতেছো? CH3 CH CH2OH, বুঝতে পারছো? এটা দিলা বিজারণ। বিজারণ মানে কি? তুমি দুইটা হাইড্রোজেন কি করে দিলা? অ্যাড করে দিলা। দুইটা হাইড্রোজেন অ্যাড করে দিলে কি হয় দেখো, এখানে একটা H যুক্ত হয়েছে এবং ওর সাথে একটা H যুক্ত হয়েছে। ক্লিয়ার? এখন তুমি যদি এইটা জারণ ঘটাও CH3 CHO, তাহলে এটা জারণ ঘটাইলে কি হবে? তুমি অক্সিজেন CH3 COOH, তাহলে আমাদের জৈব অ্যাসিড আসলো। বুঝতেই পারতেছি অ্যালকোহল এবং জৈব অ্যাসিড, বুঝতে পারছো? এখন আমরা কোশ্চেন 2 তাহলে শেষ, তাহলে আমরা কোশ্চেন 3 তে শিফট করব। দেখো আমাদের যে 3 নম্বর কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনে RMGX একটা বিকারক এবং তার সাথে মিথানল, ইথানল, প্রোপানন এবং কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দেওয়া হয়েছে এবং ABCD 4টা যৌগ উৎপন্ন হয়েছে। এখন কথা হচ্ছে এই কোশ্চেনটা আসলে তোমাদের বইয়ের কোন টপিকটাকে মিন করে, বুঝতে পারছো? এই টপিকটা হচ্ছে গ্রিগনাট বিকারক RMGX, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটাকে বলা হয় গ্রিগনাট বিকারক এবং গ্রিগনাট বিকারকের সাহায্যে আমরা কি প্রস্তুতি পাই জানো? আমরা পাই অ্যালকোহল। এবং যখন তুমি মিথানলের সাথে বিক্রিয়া দিবা, তুমি 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। ইথানলের সাথে বিক্রিয়া দিলে 2 ডিগ্রি অ্যালকোহল পাবা এবং প্রোপাননের সাথে, প্রোপানন নট প্রোপানল, প্রোপাননের সাথে বিক্রিয়া দিলে 3 ডিগ্রি অ্যালকোহল পাবা এবং কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া দিলে তুমি জৈব অ্যাসিড পাবা। তাহলে আমরা 4টা রিঅ্যাকশন যদি একটু পূর্ণ করি এবং এই যে মিথানল, ইথানল, প্রোপানন এবং কার্বন ডাই অক্সাইড, এদেরকে আমরা যদি একটু স্ট্রাকচারালি লিখি, এখানে আণবিক সংকেতন যে দেয়া আছে, আমরা যদি আরো একটু ভেঙে ভেঙে লিখি বন্ধনগুলা, তাহলে আমাদের কাছে বুঝতে আরো সহজ হবে। দেখো প্রথমে আছে মিথানল, আমি যদি মিথানলকে লিখি যে HC, তারপর হচ্ছে তোমার H এবং এখানে থাকতেছে O, বুঝতে পারছো? এবং এর সাথে কে যুক্ত হইতেছে? RMGX, সেহেতু আমি এখানেই দিলাম যে RMGX, এইটাই তো আমাদের রিঅ্যাকশনটা এখানে যুক্ত হবে। তো দেখো আমার এই রিঅ্যাকশনটাতে দ্বিবন্ধনটা আগে কি হবে? সবসময় ফোকাস রাখবা, ওজোনেশন বিক্রিয়া বলো বা এই বিক্রিয়াগুলো বলো, দ্বিবন্ধনটা আগে কি করবা? ভাঙবা। দ্বিবন্ধনটা ভেঙে দেখো কি হবে? HC, এখানে উপরে H, একটা অক্সিজেনে দ্বিবন্ধনটা মুক্ত হইলো। তাহলে এই কার্বনের একটা হাত অলরেডি বের হয়ে গেল, এই হাতে তোমার অ্যালকাইল মূলকটা আসবে এবং এখানে আসবে তোমার ম্যাগনেসিয়াম হ্যালাইড। এবং এইটার সাথে ফাইনাল তুমি আউটপুট পাওয়ার জন্য একটা পানি যোগ করে দিবা। কি যোগ করে দিবা? পানি যোগ করে দিবা। পানি যোগ করে দিলে তোমার আউটপুটটা আসবে কিভাবে? এই যে এখানে যে অক্সিজেন আছে, এই পানিটাকে তুমি ভাঙলে কি পাও? H+ এবং OH- পাও না? এই OH-টাকে নিয়ে যাবে তোমার ম্যাগনেসিয়াম, নিয়ে যাবে, বুঝতে পারছো? ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড। তাহলে এখানে কি দেখো একটা হাইড্রোজেন থাকে না? তাহলে দেখো HC, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা অ্যালকাইল মূলক, এখানে অক্সিজেনের সাথে এই তোমার এইটা এসে অক্সিজেনের সাথে অ্যাড হবে। তাইলে আমরা কি পেলাম? একটা 1 ডিগ্রি অ্যালকোহল পাইলাম। এই রিঅ্যাকশনটার মতোই বাকি রিঅ্যাকশন গুলো ভাইয়া হবে। তো দেখো আমরা একটু সিকোয়েন্স ওয়াইজ দেখাই। পরবর্তীতে কি আছে? ইথানল আছে। ইথানলটাকে আমরা কিভাবে লিখবো? CH3 C আছে, একটা H আছে এবং একটা কি আছে? অক্সিজেন আছে, যার সাথে কি যোগ? RMGX যুক্ত। এবং দেখো রিঅ্যাকশনটা সেম ভাবে ভাঙবে, অক্সিজেনের জায়গায় CH3C, উপরে ছিল কি? H, দিলে দেখো এখানে একটা কি আসবে? এই আরটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। এবং এই MgX টা কোথায় চলে আসবে? অক্সিজেনের সাথে যুক্ত হবে, MgX। এবং সাথে আমরা কি দিব? একটু পানি অ্যাড করে দিব। তোমরা এখানে প্লাস সাইনও দিতে পারো, চাইলে নাও দিতে পারো। তাহলে দেখো আমরা এখানে পানি অ্যাড করার ফলে কি হইলো? সেম ভাবে রিঅ্যাকশনটা কি হবে? এখানে CH3, এখানে CrH, এই এখান থেকে হাইড্রোজেন অক্সিজেনে চলে আসছে। তাহলে দেখো তোমার কি আছে? ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড, বুঝতে পারছো? তাইলে আমরা এখানে পেলাম একটা 1 ডিগ্রি অ্যালকোহল, এখানে পেলাম একটা 2 ডিগ্রি অ্যালকোহল, বুঝতে পারছো? আচ্ছা, সাউন্ড একটু কম মনে হইলে তোমরা একটু সাউন্ড ভেয়ার একটু বাড়াই নিও, বুঝতে পারছো? মানে ক্লাস অনেকক্ষণ ধরে করাইতে করাইতে আর সাউন্ড বের হইতেছে না। তাহলে দেখো এখানে দেখো, তাহলে সেম ভাবে আমরা যদি প্রোপাননের সাথে রিঅ্যাকশন দেই, CH3C, একটা অক্সিজেন, এখানে ডাবল অক্সিজেন ছিল, CH3 প্লাস কি ছিল? RMGX। তাহলে দেখো এই রিঅ্যাকশনটা তোমরা কিভাবে দিবা? CH3C অক্সিজেন,
আচ্ছা দেখো এখানে সেম ভাবে ঘটনাটা কি ঘটবে, অক্সিজেনের সাথে আমাদের কি যুক্ত হবে, Mg এক্সট্রা যুক্ত হবে এবং এটা আর যুক্ত হবে। যদি আমরা আবার কি যুক্ত করে দেই, পানি অ্যাড করে দেই, তাহলে আমাদের রিঅ্যাকশনটা কি আসতেছে, CH3C, এখানে একটা আর এবং এখানে একটা অক্সিজেনের সাথে OH এবং এখানে একটা কি আসতেছে বলতো, এখানে একটা তুমি বলতে পারো CH3, সরি আমি এখানে CH3টা দেই নাই। তো দেখো দেন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, তাহলে টোটাল রিঅ্যাকশনটা তোমাদের এরকম আসতেছে। দেন আমাদের রিঅ্যাকশনটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে রিঅ্যাকশন। আমরা যদি কার্বন ডাই অক্সাইডের সাথে লিখি যে RMgX, তাহলে দেখো কার্বন ডাই অক্সাইডটা কিভাবে ভাঙবে, আমাদের কার্বন ডাই অক্সাইডের সাথে ডাবল বন্ড আকারে দুইটা অক্সিজেন আছে, তো আমরা ভাঙবো জাস্ট একটা অক্সিজেন। একটা অক্সিজেন যদি আমরা ভাঙি তাহলে কি হবে, এই জায়গাতে একটা কি আসবে, ম্যাগনেসিয়াম হ্যালাইড আসবে এবং এই জায়গায় একটা আর আসবে। তাহলে দেখো পরে যদি আমরা পানি অ্যাড করে দেই, তাহলে রিঅ্যাকশনটা আমাদের কি আসতেছে, তোমাদের CH সরি আর RCOH প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড, এই টোটাল রিঅ্যাকশনটা তোমাদের এইরকম আসতেছে। এইটা হচ্ছে গ্রিগনেট বিকারকের টোটাল একটা ফরমেশন। দেন তোমাদের কি বলছে, পূর্ণ করো এবং শনাক্তকরণ বিক্রিয়া লিখো। এখন শনাক্তকরণ বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা জানো যে লুকাস টেস্টের ক্ষেত্রে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি যে অ্যালকোহল আছে এই তিনটা শনাক্তকরণ করা যায়। এবং আমাদের যে জৈব অ্যাসিড আছে, জৈব অ্যাসিডের শনাক্তকরণের ক্ষেত্রে আমরা যদি একে অ্যালকেনে কনভার্ট করি, অ্যালকেনে কনভার্ট করার ক্ষেত্রে আমাদের ডি কার্বক্সিলেশন রিঅ্যাকশনে যাইতে হবে। তাহলে গ নাম্বার সলিউশনটা যদি আমরা দেখি, তাহলে দেখো ডি কার্বক্সিলেশন সলিউশন, এবং ডি কার্বক্সিলেশন সলিউশনে তোমরা যে রিয়েজেন্টটা নিবা সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে সোডা লাইম। তাহলে দেখো আমরা যদি এখানে সোডিয়ামের সাথে রিঅ্যাকশনটা দেই, সোডিয়াম ক্লোরাইডের সাথে, তাহলে আমাদের রিঅ্যাকশনটা কি আসছে, RCOONA। বুঝতে পারছো, RCOONA এবং RCOONA কে যদি আমরা সোডা লাইমের সাথে রিঅ্যাকশন দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, তাহলে আমাদের টোটাল রিঅ্যাকশনটা আসে RH এবং প্লাস কি আসে, সোডিয়াম কার্বনেট। বুঝতে পারছি, এই যে আমি RH পাইলাম, এটাকে আরটাকে কি বলতে পারো তুমি, CH3 এবং H, এবং যেটাকে বলতে পারো মিথেন। মিথেন হচ্ছে এক প্রকার অ্যালকেন, এবং এখানে একটা কার্বন হ্রাস হয়েছে, এই কারণে একে কি বলা হচ্ছে, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। বুঝতে পারছো, এই হচ্ছে আমাদের কোশ্চেন 3 এর সলিউশন। দেখো আমরা যদি 4 নাম্বার কোশ্চেনটা দেখি, তো তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাইয়া 4 নাম্বার কোশ্চেনটা এত বড়, এখানে দেখা যাইতেছে ছোট, মানে যারা একটু দেখছো টপিক গুলা, তো অনেকের মনে হইতে পারে অনেক বড়। তো আমি আগেই বলছি যে তোমাদের অনেকগুলা সিকিউ থেকে জাস্ট আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি, যাতে তোমরা এগুলা সলভ করলে অনেকগুলা সিকিউ সলভ করতে পারো। সাপোজ এখানে যে 4টা রিঅ্যাকশন দিছি না, 4টা রিঅ্যাকশনের প্রতিটা করে 3 মার্কের জন্য আসতে পারে। বুঝতে পারছো, মানে আমি বলতে পারি যে 4টা মানে 12 মার্কের কোশ্চেন একসাথে আর কি দেখাইতেছি। বুঝছো, তো দেখো এখানে কোশ্চেন গুলাতে যেটা বলছে, আমরা যদি উদ্দীপকটা লক্ষ্য করি, যে বেনজিনের সাথে প্রথমত সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন, তারপর নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশন, তারপর দিছে আমাদের অ্যালকাইল হ্যালাইড এবং ফাইনালি ওজোনেশন, চতুর্থ নাম্বার যে রিঅ্যাকশনটা। তো প্রথম যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে বেনজিনের যে বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া এগুলোর মধ্যে পড়ে। তো প্রথম বিক্রিয়াটাকে বলা হচ্ছে বেনজিনের সালফোনেশন, দ্বিতীয়টা হচ্ছে নাইট্রেশন, তৃতীয়টা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এবং চতুর্থটার নাম তোমরা জানো, এবং চতুর্থটা অলরেডি তোমাদের করাই ফেলছি, সো এটা দরকার নেই। ওজোনেশন কিন্তু অলরেডি তোমাদের করাই দিছি। বুঝতে পারছো, সো আমরা এখন এই 3টা রিঅ্যাকশন দেখবো। ডিরেক্ট দেখবো বলতে আমরা আগে ডিরেক্ট দেখবো, দেখার পর আমরা কৌশলটা দেখবো বা মেকানিজম দেখবো। তো তোমাদের অনেক সময় বলতে পারে যে বিক্রিয়ার কৌশল দেখাও বা মেকানিজম দেখাও, সেম কথা। তো দেখো আমরা যদি শুরু করি, প্রথমটা হচ্ছে বেনজিনের কি বলতো, সালফোনেশন, সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন। তো রিঅ্যাকশনটা আমি ছোট করে আঁকাই, কারণ একসাথে হলে তোমাদের ইজি হবে। সালফিউরিক অ্যাসিড H2SO4, এই H2SO4 এর মধ্যে লুকায়িত কি আছে জানো, অনেকে বলে যে লুকায়িত আছে তোমার এখানে আছে H, এখানে আছে HSO4 মাইনাস। বুঝতে পারছো, সরি এখানে OH, এখানে HSO3। বুঝতে পারছো, এই টার্মটা আছে। তো এই টার্মটার মধ্যে অনেকে বলে যে এই জায়গাটা গিয়ে যুক্ত হয়। তো তোমরা এভাবে মাথায় রাখতে পারো যে HSO3, তার মানে সালফোনিক অ্যাসিডটা কি হইলো, আমাদের বেনজিন বলয়ের সাথে যুক্ত হইলো। দেন আমাদের এইদিকে কি উৎপন্ন হচ্ছে, OH থাকতেছে, OH মিলে পানি গঠন করতেছে। তো টোটাল রিঅ্যাকশনটা আসলে এইটা। এখন এইটার যদি আমরা মেকানিজম দেখি, মেকানিজমটাতে আসলে আদৌ ঘটনাটা এর সাথে ঘটে না। বুঝতে পারছো, এখন আমরা একটা ধাপে ধাপে দেখবো। এখন আসো কৌশলগুলো যদি আমরা দেখি,
যে বিক্রিয়ার কৌশল, তোমরা একটু স্টেপ বাই স্টেপ ভাইয়ের মাথায় রাখবা। 1 নম্বর স্টেপটা হচ্ছে আমাদের দুইটা সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস H2SO4, দুইটা সালফিউরিক অ্যাসিড মিলে একটা তোমার HSO4 মাইনাস গঠন করে, একটা গঠন করে তোমার সালফেট SO3, এটাকে বলতে পারো তোমরা, সালফেট বলা যাবে না, ইলেকট্রোফাইল। আচ্ছা, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল আমি ব্যাখ্যা একটু পর বলতেছি। দেন এইখান থেকে আমাদের কি অপসারণ হয়েছে, একটা হাইড্রোজেন অপসারণ হয়েছে এবং এখান থেকে SO3 গেছে। তাহলে এখানে কি আছে তোমার, দুইটা H আছে এবং একটা O আছে, তার মানে টোটাল H থাকতেছে তিনটা, H3O প্লাস, এইটার নাম হচ্ছে আমাদের হাইড্রোনিয়াম আয়ন। তাহলে কি কি দেখো ফর্মুলা, HSO4 মাইনাস SO3 এবং হাইড্রোনিয়াম আয়ন, কয়টা থেকে, দুইটা সালফিউরিক অ্যাসিডতে। এটা হচ্ছে বিক্রিয়াটা প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজটাতে যদি আমরা দেখি যে 2 নম্বরে আমাদের বেনজিন বলয়ের সাথে কে যুক্ত হবে বলতো, এই যে আমাদের ইলেকট্রোফাইলটা আছে SO3। এখন আসো, অনেকে বুঝো না যে ইলেকট্রোফাইল কি নিউক্লিওফাইল কি। ইলেকট্রোফাইল হচ্ছে ফাইল, মাথায় রাখবা যে ফাইল মানে হচ্ছে পছন্দ করা, কি করা, পছন্দ করা। যারা ইলেকট্রোফাইল তারা কি করে, কাকে পছন্দ করে, ইলেকট্রনকে পছন্দ করে। এইরকম একটা জিনিস মাথায় রাখবা, বুঝতে পারছো? এইটুকু হলে নিউক্লিওফাইল যারা, তারা হচ্ছে নিউক্লিয়াসকে পছন্দ করে। তো আমরা দেখো যদি এখন রিঅ্যাকশনটা দেখি কি হয়, SO3 গেলে এই SO3টা এর সাথে একটা সিগমা কমপ্লেক্স ফর্ম গঠন করে। সিগমা কমপ্লেক্স ফর্মটা কি, প্লাস এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে SO3 ছিল, বুঝতে পারছো? এইটার নাম হচ্ছে একটা সিগমা কমপ্লেক্স ফর্ম গঠন করে। দেন এই রিঅ্যাকশনটা আমাদের এই যে সালফিউরিক অ্যাসিড, দেখো এই সালফিউরিক অ্যাসিড, এখন যদি তোমরা বলো যে না ভাই আমরা এই স্টেজে লিখবো না, আলাদা করে লিখবো, তাহলে আমি তোমাদের আলাদা করে দেখাই দিই। 3 নম্বরে ঘটে এই যে আমাদের সিগমা কমপ্লেক্স বন্ডটা HSO3, এইটা হচ্ছে আমাদের এই যে HSO4 মাইনাস, এই যে HSO4 মাইনাস, এইটা এখানে আসছে। আমি একটু তীর চিহ্ন দিয়ে দেখাই দেই যে এইটা এখানে আসছে এবং এইটাতে এই এইচটা এখানে চলে এসে গঠন করতেছে তোমার H2SO4 এবং আমাদের এইখানে কি গঠন হইতেছে, SO3। দেখো এখানে কিন্তু একটি H মিসিং, সো এই মিসিং Hটা দেখো কই থেকে আসবে, 4 নাম্বার রিঅ্যাকশনে এসে আমাদের SO3 প্লাস এই যে হাইড্রোনিয়ামটা এখানে চলে আসবে, H3O পজিটিভ। এই হাইড্রোনিয়ামের একটা হাইড্রোজেন এখানে চলে যাবে, তখন ফাইনালি আমাদের আউটপুটটা কি আসে দেখো, SO3 প্লাস এখান থেকে একটা হাইড্রোজেন গেলে কি হয়, এখানে H2O ফর্ম হয়, বুঝতে পারছো? তাইলে এই যে আমাদের এইটা কই চলে আসছে, এইটা চলে আসছে এখানে, আর এইটা ফার্স্ট কোথায় চলে আসছে, এখানে। তাহলে দেখো আমাদের মূল যে বিক্রিয়াটা, এই 1 নাম্বারটা যদি আমরা মাথায় রেখে যে দুইটা সালফিউরিক অ্যাসিড থেকে আমরা প্রথমত HSO4 মাইনাস পেলাম, হাইড্রোনিয়াম আয়ন পেলাম, SO3 পেলাম। প্রথমত SO3 এর সাথে রিঅ্যাকশন, তারপর HSO4 মাইনাসে একটা হাইড্রোজেন চলে যাবে, দেন ফাইনালি SO3 এর সাথে একটা হাইড্রোজেন ফিল আপ করার জন্য হাইড্রোনিয়াম আয়ন লাস্ট বিক্রিয়াটা করবে, করার পর আমাদের ফাইনাল আউটপুটটা বের হয়ে আসবে। এইটাকে বলা হয় বেনজিনের সালফোনেশন। পুরাটা তোমাদের 3 মার্কে আসে, তাই একটু জাস্ট মাথায় নিবা। তো দেখো আমি যদি পুরো রিঅ্যাকশনটা তোমাদের এইভাবে বলি যে এটা একটা কি, বেনজিনের সালফোনেশন, দেন নাইট্রেশন বিক্রিয়াটাও সেম ভাবে ঘটে। দেখো আমি তোমাদের দেখাই। আচ্ছা দেখো নাইট্রেশনের ক্ষেত্রে কি হয়, এটা জাস্ট মাথায় নাও যে এটা সালফোনেশন। তাহলে এখন আমরা নাইট্রেশনটা দেখব। নাইট্রেশনে আগে H2SO4 প্লাস HNO3 মিলে দেখো কি কি গঠন করে। প্রথমত আমাদের HSO4 মাইনাস, বুঝতে পারছো, HSO4 মাইনাস। দেন আমাদের এখানে একটা গঠন করে পানি এবং এখানে একটা NO2। এই যে দেখো এখান থেকে এখানে কি ছিল, HO ছিল এবং NO2 ছিল, এখানকার একটা OH এবং এখানে একটা H মিলে পানি গঠন করছে। যেহেতু এখান থেকে একটা H চলে গেছে, HSO4, যেহেতু এখান থেকে H চলে গেছে সেহেতু NO2, বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের এখানকার প্রথম রিঅ্যাকশন, একদম সেম এইটার মতো। যেহেতু এখানে দুইটাই সালফিউরিক অ্যাসিড ছিল, সালফোনেশন রিঅ্যাকশন, সেহেতু দুইটাই আমরা সালফিউরিক অ্যাসিড নিছি। ওখানে যেহেতু নাইট্রেশন, একটা সালফিউরিক অ্যাসিড নিছি এবং একটা নাইট্রিক অ্যাসিড নিছি। ক্লিয়ার? তাহলে দেখো নেক্সট বিক্রিয়াটা একদম 2 নম্বরের অনুরূপ হবে। 2 নম্বর দেখো
আমি যদি এখানে প্লাস NO2 দেই তাহলে দেখো ভাইয়ারা কি হচ্ছে, একটা কি গঠন হবে বলো তো, সিগমা কমপ্লেক্স ফর্ম হবে HNO2। বুঝতে পারছো? আচ্ছা এটা তুমি প্লাস দিতে পারো, না দিলে সমস্যা নাই। দেখো এই যে আমাদের সিগমা কমপ্লেক্স ফর্ম হলো, দেন থার্ড রিঅ্যাকশনে যেমন HCl4- আসছে, এও সেম ভাবে আসবে। দেখো প্লাস সরি HNO2, দেন তোমার HSO4 যে মাইনাস আছে, এই হাইড্রোজেনটা এখানে আসলো, তাহলে কি গঠন করলো, H2SO4, তাহলে এখানে আমাদের কি আসলো, NO2। বুঝতে পারছো? তাহলে এই যে আমাদের তাহলে ফাইনাল প্রোডাক্টটা কি, এইটা। এখন তোমরা বলতে পারো যে ভাই এখানে বিক্রিয়া লিখলেন 4টা, ওখানে লিখলেন 3টা। এখানে দেখো হাইড্রোনিয়ামটা আয়ন অবস্থায় ছিল, আর তোমার এখানে SO3 তে একটা হাইড্রোজেন সংখ্যা কম ছিল, বাট ওখানে কিন্তু তোমার NO2 ফিল আপ হয়ে গেছে এবং পানি জাস্ট আছে, এখানে কোনো আয়নিত অবস্থা নাই। এই জন্য এই ক্ষেত্রে বিক্রিয়া কটা, 3টা। তো তোমরা সেম ভাবে যেমন এটা মাথায় রাখলা, সেম ভাবে কিন্তু তোমরা এইটাও মাথায় রাখতে পারো। সরি, এই যে হ্যাঁ এটা যে অ্যালকাইল হাইড্রাইডের সাথে রিঅ্যাকশন, এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আমি একটু মুছে দেই তাহলে জায়গা হবে। দেখো আচ্ছা ওইটা মুছলাম না, তোমরা এগুলো অবশ্যই ভাইয়ারা খাতায় উঠাই নিবা, খাতায় উঠাই নিলে তোমাদের জন্য ভালো হবে। দেখো আমি যদি এই বিক্রিয়াটা দেই, তো এই বিক্রিয়াটা ঘটে কিভাবে, CH3Cl তোমার, ও আগে একটা বেনজিন, তোমার বেনজিনের সাথে CH3Cl, এই বিক্রিয়াটা ঘটে তোমার অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, এবং ফাইনালি সে কি উৎপন্ন করে, টলুইন উৎপন্ন করে। এর নাম কি, টলুইন, প্লাস কি গঠন হয় বলতো, হাইড্রোজেন ক্লোরাইড। এইটা তো এই বিক্রিয়াটার মেকানিজমটা চাইছি, তো মেকানিজমটা আমরা কিভাবে লিখবো, দেখো 1 নম্বরে সে ঘটনাটা কি ঘটায়। প্রথমত এই অ্যালকাইল হ্যালাইডটা CH3Cl অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে রিঅ্যাকশনটা করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন করে কি গঠন করে জানো, একটা কার্বনিয়াম গঠন করে, প্লাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড 4। বুঝতে পারছো? এইটা ফর্ম করে। এই যে এখন CH3 যেটা কার্বনিয়াম, এইটা কার কাছে যাবে বলতো, বেনজিনের কাছে, একদম হুবাহু দেখো ওদের মতোই কাহিনীগুলো ঘটবে, CH3 তে যাবে। দেখো দেন এখানে এসে কি হইলো, এই CH3 টা এখানে যোগ হবে, একটা H একটা CH3। এখন দেখো এইখানে একটা তাহলে কি হলো, সিগমা কমপ্লেক্স গঠন হলো, সরি কি গঠন হলো, সিগমা কমপ্লেক্স ফর্ম করলো। এখন এই রিঅ্যাকশনটা দেখো 3 নম্বরে কি করবে, এখানে কিন্তু তোমার HSO4- নাই, কি আছে, AlCl4- আছে। সো তুমি সেম ভাবে কি দিয়ে দিবা, ওইটা দিয়ে দিবা, প্লাস এখানে ছিল H, এখানে CH3 পজিটিভ, কি দিবা, AlCl4-। এই হাইড্রোজেনটা এখান থেকে একটা ক্লোরিন নিয়ে যা কি গঠন করবে জানো, তোমার HCl ফর্ম করবে, সরি HCl ফর্ম করবে, দেন অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফর্ম আসবে, দেন আমাদের CH3 টা বসে দেবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে তো CH3 ছিল, এখানে আপনি দিলেন এখানে। ভাইয়া শোনো, বেনজিনের যে কোনো কার্বনকে তুমি 1 নাম্বার ধরে বাকিগুলোকে গণনা করতে পারবে। এখানে যেহেতু আগে থেকে কোনো মূলক ছিল না, সেহেতু আমি যে কোথাও বসাইতে পারি। কি বলতে পারি বলো, যে কোথাও বসাইতে পারি। কারণ হচ্ছে তোমাদের যখন আমি অর্থ, প্যারা ও মেটা নির্দেশক পড়াবো, তখন এই ব্যাপারটা তোমরা অনেক ক্লিয়ার হয়ে যাবা। ঘটনাটা বলতে গেলে যে আমাদের অর্থ, প্যারা এবং মেটা নির্দেশক এগুলো বলতে কি বোঝায়, একটা বেনজিন বলয়ের মধ্যে তুমি অবস্থান নিছো, দেন কে আসবে তাকে তুমি কোন অবস্থানে বসাবে, এইটা হচ্ছে অর্থ, প্যারা, মেটা নির্দেশক ডিটারমাইন করে দেয়। যেহেতু এখানে কেউ আগে থেকে বসে নাই, সেহেতু CH3 যা যেখানেই মন চায় সেখানেই বসতে পারবে। মানে তুমি একটা ফাঁকা মরুভূমিতে গেছো, কেউ নেই, তোমার যেখানে মন চায় তুমি সেখানেই বসবা। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার মানে 3টে রিঅ্যাকশন। আমরা দেন লাস্ট যে রিঅ্যাকশনটা বলছে ঘ নাম্বারটাতে আমরা এখন যাই। দেখো ঘ নাম্বারটা বলছে যে ওয়াই তৈরিতে রেজোনেন্সের ব্যাখ্যা দাও। তাইলে দেখো আমাদের আর কি আসছে বলতো, আর আসছে তোমার টলুইন বলতে পারো। তাইলে আর এর সাথে কি যুক্ত হয়েছে দেখো তো, আর কি হয়েছে তোমার, তুমি এটা এখানেও দিতে পারো, এখানেও দিতে পারো। আর এর সাথে কি যুক্ত হয়েছে, HNO3। তো এইটার মানে হচ্ছে যে
CH3। এখন দেখো আমরা একটু কিন্তু পড়লাম যে নাইট্রেশন রিঅ্যাকশন, তার মানে একটা থেকে কে আসলে যুক্ত হয়, NO2 যুক্ত হয়। এখন এই NO2টা না এই অবস্থানে না এই অবস্থানে না কোন অবস্থানে যুক্ত হবে এটা ডিটারমাইন করবে CH3, আর এটাকেই বলা হয় রেজোন্যান্স। এটাকে কি বলা হয়? রেজোন্যান্স বা অনুরণন। এবং এর মাধ্যমেই অর্থ, প্যারা এবং মেটা অবস্থানে অন্য একটা মূলককে বসায় দেয় অবস্থিত যে মূলকটা বিদ্যমান। এবং দেখো এখানে একটা CH3 মূলক আছে, তোমার বুঝতে হবে যে আসলে সে কি নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক না মেটা নির্দেশক। এখন অর্থপ্যারা নির্দেশকের অবস্থানগুলো কোথায়? আমি যদি এই কার্বনটাকে, প্রথম কার্বনটাকে তোমার 1 ধরি, 2 3 4 5 6, মাথায় রাখবা 2 এবং 6 হচ্ছে অর্থ নির্দেশক, অর্থ নির্দেশক। একমাত্র 4 হচ্ছে তোমার প্যারা নির্দেশক, প্যারা নির্দেশক। এবং 3 এবং 5 হচ্ছে মেটা নির্দেশক, মেটা নির্দেশক। বুঝতে পারছো? তো এটা মনে রাখবা কিভাবে? মনে করো অর্থ, অর্থ মানে কি টাকা পয়সা নেই, এরকম একটু কিছু বুঝায়। তো টাকা পয়সা সবাই কি রাখে? নিজের কাছে রাখে। তো দেখো এর কাছের দেশ দুইজন, এই যে এই দুইটা অবস্থান, এই দুজনকে সে কাছে রাখে, এই দুইটা হচ্ছে অর্থ অবস্থান। আর সবাই কি করে? প্যারাদায়ক জিনিসকে কি রাখে? সব থেকে দূরে রাখে। সব থেকে দূরে অবস্থান কোথায়? 4, এটা হচ্ছে প্যারা অবস্থান। আর এই যে 3 এবং 5 যে মেটা অবস্থান, মেটা মানে কি? মেদ জমে গেছে, তার মানে ভুঁড়ি হয়েছে। তো ভুঁড়ি হওয়ার অবস্থানগুলো আসলে মানুষের এই দিকে হয়। বুঝতে পারছো? আচ্ছা, দেখো তাহলে এইভাবে অর্থপ্যারা মেটা নির্দেশকটা মাথায় রাখবে। এখন বলো CH3 অর্থপ্যারা নির্দেশক না মেটা নির্দেশক? এখন কথা হচ্ছে বেনজিন বলয়ে যারা বেনজিন বলয়কে সক্রিয় করে, বেনজিন বলয়ে যারা বেনজিন বলয়কে সক্রিয় করে তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, এবং যারা বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে দেয় তাদেরকে বলা হয় মেটা নির্দেশক। এখন CH3 মূলকের মধ্যে যেহেতু কোনো দ্বিবন্ধন নাই, যেহেতু কোনো দ্বিবন্ধন নাই, সেহেতু সে কি হবে? অর্থপ্যারা নির্দেশক। এই ট্রিক্সটা মাথায় রাখবা। যাদের মধ্যে দ্বিবন্ধন আছে তারা হচ্ছে মেটা নির্দেশক, যাদের মধ্যে দ্বিবন্ধন নাই তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। এখন CH3 যে অর্থপ্যারা নির্দেশক, এবং এই যে 2 6 এবং 4, 2 4 6 এই অবস্থানেই কেবল কাউকে বসতে দিতে পারবে, 3 এবং 5 অবস্থানে কাউকে বসতে দিতে পারবে না। মানে রেজাল্টটা কি রকম হবে? এই যে তুমি NO2টা হয় এখানে বসাইতে পারবা, নতুবা এখানে, নতুবা এখানে, কিন্তু তুমি 3 এবং 5 পজিশনে কখনো বসাইতে পারবা না। কারণ হচ্ছে CH3 হচ্ছে কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। এখন CH3 যে অর্থপ্যারা নির্দেশক এটা আমাদের রেজোনেন্সের মাধ্যমে দেখাইতে হবে, এবং সেটা আমরা দেখাবো। এবং টেকনিকটা তোমাদের আমি দেখাই দিতেছি, তোমরা কিভাবে দেখাবা। প্রথম কি করবা? তোমরা একটা জৈব যৌগের স্ট্রাকচার, জৈব যৌগ তো না, বেনজিনের, কি থেকে কি বলে ফেলাই। দেখো বেনজিনের একটা স্ট্রাকচার আঁকায় ফেলবা। দেন এখানে ছিল কার্বন, কার্বনের সাথে কি ছিল বলতো? 3টা হাইড্রোজেন। এইরকম 3টা হাইড্রোজেন আঁকায় ফেলবা। ঠিক আছে? তোমরা তীর চিহ্ন দিয়ে এইরকম স্ট্রাকচার 5টা আঁকাবা। 5টা কি আঁকাবা? বেনজিন আঁকাবা। দেখো তোমরা জাস্ট চিত্রটা লক্ষ্য করো, তাহলে অনেক ইজি হবে তোমাদের কাছে। 3, দেন হচ্ছে আমাদের 4। এটা যে কোনো তুমি অর্থপ্যারা মেটা নির্দেশকের ক্ষেত্রে রেজোনেন্স অনুরণন বের করো না কেন, এই প্রসিডিউরটা ফলো করবা। প্রথমে কয়টা ইমেজ আঁকায় নিবা? 5টা ইমেজ আঁকায় নিবা। এরকম কয়টা চিত্র আঁকায় নিবা? 5টা চিত্র আঁকায় নিবা। প্রথম চিত্রতে যা ছিল লাস্ট চিত্রতেও কি করবা? তাই করবা। হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। বুঝতে পারছো? লাস্ট চিত্রতেও তুমি তাই করবা। এখন দেখো তোমাদের দ্বিবন্ধন ছিল, তুমি এখন এই জায়গায় যদি দ্বিবন্ধন দাও, তুমি হয় গোল দাগ, মানে দ্বিবন্ধন গুলা, তুমি যদি গোল দাগ না দাও, দ্বিবন্ধন দিয়ে আসলে রেজোনেন্স গুলো দেখাইতে হবে। রেজোনেন্স মানে জানো কি? যে পাই বন্ধন গুলো আসলে চক্রাকারে যে ঘুরতে থাকে অবস্থান গুলাতে, এইটা হচ্ছে একটা রেজোনেন্স। তো এইখানে তুমি দ্বিবন্ধন গুলো যে পোর্শনে দিছো, এইখানে তার উল্টাটা করে দিবা। আমি যদিও দেখাবো তোমাদের ব্যাখ্যাটা, তারপরে দেখো, মানে জাস্ট আর্ট করার আর কি টেকনিকটা দেখাই। অনেকে আর কি ডিরেক্ট ছেড়ে দাও যে ভাইয়া পারবোই না, তোমরা যদি এমনি একাইলেতে 1 মার্ক পাইতে পারো। বুঝতে পারছো? এখন দেখো তোমাদের ঘটনাগুলো আমি শুরু করাই। যে এখান থেকে যে কোনো হাইড্রোজেন, এখানে যেহেতু মুক্তজোড় ইলেকট্রন নাই, এরা এদের বন্ধনজোড় ইলেকট্রনটা এখানে দিয়ে দিবে, বন্ধনজোড় ইলেকট্রনটা এখানে দিয়ে দিবে। এখানে দেওয়ার সাথে সাথে কি ফর্ম হবে জানো ভাইয়া? এখানে একটা ডাবল বন্ড ফর্ম হবে, কার্বন। এই হাইড্রোজেনটা দিছে না, ইলেকট্রন দান করা মানে কি? পজিটিভ হওয়া। এখানে আর একটা কি ছিল? হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল। কথা বুঝতে পারছো? এখানে যদি তুমি ইলেকট্রনটা দাও বন্ড ফর্ম করার জন্য, তাহলে এই বন্ড, এই যে বন্ডটা আছে, এই বন্ডটা আবার কোথায় আসবে বলো তো? আচ্ছা, চিত্রের মধ্যে আগে আঁকাই দিই। এই বন্ডটা আসবে আমার এই যে এইখানে,
কোথায় আসবে? এইখানে। এইখানে আসলে এটা কি সৃষ্টি হবে ভাইয়া? এখানে একটা নেগেটিভ আয়ন সৃষ্টি হবে, মানে ইলেকট্রন জোটটা এই পজিশনে দিছে। কোন পজিশনে বলো তো? এটা হচ্ছে অর্থ পজিশন। 2 এবং 6 কি পজিশন? অর্থ পজিশন। এখন আরো একটা টেকনিক আছে, এখানে যে জিনিসটা হইছে এটা বাকি দুইটাতে লিখে দিবা। দেখো তোমরা কিন্তু প্রথমে এইটা এবং এইটা সেম লিখছো, জাস্ট বন্ধনগুলা তুমি এখানে যেটা ছিল চেঞ্জ করে লিখছো। মিডলের তিনটা একদম ফাঁকা লিখছো। এখানে যেটা আসছে আমার প্রথম ইলেকট্রনটা দান করার পর তোমরা বাকিগুলাতে সেম ভাবে লিখে দিবা। এই দেখো এখানে কার্বন H প্লাস, এখানে H, এখানে হচ্ছে H, এখানে কি দ্বিবন্ধন কার্বন H প্লাস H। বুঝতে পারছো? তাহলে আমাদের ওই জায়গাটা হয়ে গেল। তাহলে এইখানে যদি আসে, এই দেখো দ্বিবন্ধন আসলো, দেন পরের বার থেকে রিঅ্যাকশন গুলো দেখো কেমন হবে। এখানে একটা ছিল, এখানে একটা ছিল, যেহেতু এটা তোমার ইলেকট্রন দিয়ে দিছে, এখন এই ইলেকট্রনটা দেখো কি করবে, এইটা হচ্ছে এইখানে বন্ড ফর্ম করার জন্য দিবে। মাথায় রাখবা ইলেকট্রন সবসময় কি ফর্ম করার জন্য দেয়? বন্ড ফর্ম করার জন্য দেয়। এবং বন্ড কি করার জন্য দেয়? ইলেকট্রন দান করে। তাহলে এইটা কই আসবে বলো তো? এইখানে দান করবে ইলেকট্রনটা। কোন অবস্থানে? প্যারা অবস্থানে। তাহলে এইটা যদি এখানে দেয় তাহলে বন্ডটা দেখো তো কোথায় আসতেছে? ফাইনালি এখানে আসতেছে। এবং এইটা যদি এখানে দেয় তাহলে এটা কি হইতেছে বলো তো? তোমার এইটা এরকম নেগেটিভ হইতেছে, প্যারা অবস্থান। দেন এখানে তো আমাদের আসি আগে থেকে। দেখো যে জায়গাটা বুঝতে পারতেছ না একটু পজ করে আবার বারবার দেখো, তাহলে অনেক ক্লিয়ার হবে। দেন এই ইলেকট্রনটা দেখো তো কি করবে? এখানে দিবে। এবং এ কি করবে? এখানে দিবে। বুঝতে পারছো? এ কি করবে? এখানে দিবে। তাহলে আমাদের ফাইনালি সৃষ্টি হইতেছে কি? সরি সরি সরি, এইটা হচ্ছে আমাদের এখানে দিতেছে, এখানে বন্ড ফর্ম করার জন্য দিতেছে। বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের নতুন বন্ডটা কিন্তু এই বন্ডটা এখানে চলে আসলো, এবং এইটা যখন এখানে দিতেছো এখানে ইলেকট্রন সৃষ্টি হলো, তখন এইটা এখানে দিতেছো, এই বন্ডটা কাটা যাচ্ছে এবং ফাইনালি আমাদের এই রিঅ্যাকশনটা আসতেছে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের পুরোপুরি রেজোনেন্সার। এখন দেখো আমাদের প্রথম অবস্থানটা খালি হয়েছে কোথায়? এই জায়গাটায়। তারপর অবস্থানটা খালি হয়েছে কয় জায়গায়? এই জায়গায়। তারপর অবস্থানটা হয়েছে কোথায়? এই জায়গায়। তাইলে এই যে অর্থ 2, 4, 6 এই অবস্থানগুলোকে কি বলা হচ্ছে? অর্থ প্যারা নির্দেশক। এইটা হচ্ছে রেজোনেন্সের ব্যাখ্যা। বুঝতে পারছো ভাইয়া? দেন আমরা এখন নেক্সট কোশ্চেনটাতে যাব। আচ্ছা, কোশ্চেন 5 এবং কোশ্চেন 6 দেখো সমানিত সম্পর্কিত দুইটা কোশ্চেন, এবং সমানিত সম্পর্কিত যে কোশ্চেনগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোর মধ্যে হচ্ছে একটা জ্যামিতিক সমানতা এবং একটা আলোক সমানতা। তো আদার্স যে সমানুগুলো আছে, টটোমারিজম, মেটামারিজম, অবস্থান সমানু, চেইন সমানু, তোমরা যদি সমানতার উপর মানে ডিটেলস ক্লাস করতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, তো তোমরা ওই ক্লাসটা দেখে অনেক ডিটেলস বুঝতে পারবা। এখানে যেহেতু কোশ্চেন সলভ, সেহেতু এই দুইটা কোশ্চেন আমি তোমাদের ডিটেইলসে দেখাই দিছি, এবং আলোক সমান এবং জ্যামিতিক সমানু এই ক্লাসটা দেখলেও মোটামুটি তোমার কাছে কভার হওয়ার কথা। তাহলে দেখো আমরা যদি কোশ্চেনে যাই, কোশ্চেন 5 এ কি বলছে যে জ্যামিতিক সমানুতার শর্ত লিখো এবং নিম্নোক্ত তোমার দুটো যৌগ দিয়ে দিছি, এবং এই যৌগ দুইটা জ্যামিতিক সমানুতা দেখায় কিনা, কেন দেখায়, এই সম্পর্কে আর কি যুক্তি চাওয়া হয়েছে। বুঝতে পারছো? তো দেখো 6 নম্বর কোশ্চেনটা আলোক সমানু, আমরা আগে 5 সলভ করি। তো আমি শর্তগুলা লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য। জ্যামিতিক সমানতার শর্ত। এখন জ্যামিতিক সমানতা আসলে কারা দেখাবে? জ্যামিতিক সমানতা বলতে ভাইরা কি বুঝো? জ্যামিতিক সমানতা বলতে আমি বলি, তোমরা এই যে একটা কলম দেখতেছো, কলমটাতে আমি মনে করি এটা একটা হুইল বা চাকা, এটা একটা চাকা। আমি যদি চাই ভাবে ঘুরাইতে পারতেছি, কিন্তু এটা কিন্তু আর ভাঙতেছে না, মানে এখানে তোমার বেয়ারিং দ্বারা মনে করো ঘুরাইতেছি, ভাঙতেছে না। কিন্তু আমি যদি একসাথে এরকম ডাবল নেই, একসাথে ডাবল নেই, দেখো এভাবে কিন্তু আর ঘুরতেছে না, এভাবে ভেঙে যাওয়ার মতো একটা অবস্থা। এটাকে বলা হয় যাদের মুক্ত আবর্তন সম্ভব নয়। যাদের মুক্ত আবর্তন সম্ভব নয় এরকম দ্বিবন্ধন যুক্ত প্রতিস্থাপিত অ্যালকিন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। কথাটা ভালো করে বুঝো, প্রতিস্থাপিত অ্যালকিন, তাহলে অ্যালকিনের মধ্যে কোন বন্ধন আছে? দ্বিবন্ধন আছে। তো এই ফার্স্ট প্রায়োরিটি থাকবে তোমাদের এই পয়েন্টটা, যে চাকরিক অথবা কি হইতে হবে? প্রতিস্থাপিত অ্যালকিন হইতে হবে, চাকরিক বা প্রতিস্থাপিত অ্যালকিন। এখন অ্যালকিনের সঙ্গে তোমরা জানো CnH2n, এটা একটু লিখে নাও, যাদের মাথায় নেই তারা এটা লিখে নাও যে CnH2n হচ্ছে অ্যালকিনের সংকেত। এবং চাকরিক যৌগগুলো কেমন? মনে করো তোমরা একটা কার্বন, কার্বন, এই যে চাকরিক যৌগগুলো এরকম, এরাও কি দেখায়? জ্যামিতিক সমানতা দেখায়। এখন প্রথম শর্তটার ক্ষেত্রে আমাদের বেশিরভাগ যে প্রবলেমগুলো আমরা ফেস করব তার মধ্যে হচ্ছে আমাদের দ্বিবন্ধন যুক্ত যৌগ দেয়া থাকবে। এখানে যে দুইটা থেকে एग्जांपल দেয়া আছে দুইটাই হচ্ছে দ্বিবন্ধন যুক্ত एग्जांपल। একটা হচ্ছে পেন্টিন 2, 2 পেন্টিন যা পেন্টিন 2 তা সেম কথা। খ নম্বরে হচ্ছে বিউট টুইন। বুঝতে পারছো? আচ্ছা,
তাহলে আমরা শর্ত দুইটার মধ্যে একটা শর্ত মোটামুটি ক্লিয়ার। প্রতিস্থাপিত অ্যালকিন বলতে ভাইয়া তোমার যে অ্যালকিনে কার্বন সংখ্যার দুই দিকে এ এবং বি, মানে দ্বিতীয় শর্তটাকে সে ডিনোট করতেছে, এ বি সি ইজ ইকুয়াল টু সি এ বি। এটা মানে জানো কি? এটা মানে হচ্ছে কার্বনের সাথে কার্বন ডাবল বন্ড এবং দুই দিকে যে যৌগগুলো থাকতেছে এই যৌগগুলোকে তুমি এ বি দিয়ে ডিনোট করতেছি এবং বলে দিছি যে এ আর বি কি হওয়া যাবে না, সেম হওয়া যাবে না। কন্ডিশন, এই কন্ডিশনটা যদি ফিল আপ করে তাহলে সেই অ্যালকিনটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে দেখো আমরা এখন ম্যাথগুলো দেখি। শর্ত দুইটা, তোমরা শর্ত কিন্তু আসে, শর্ত দুইটা মাথায় নাও, এগুলা লিখতে হবে। তো দেখো ট্রুপেন্টিন, এই যে দেখো একটা যৌগের নাম দিছে, অনেকে আসে যৌগটাই লিখতে পারো না বা ইউপ্যাক নামকরণ যাদের গ্যাপ আছে তার একটু নামকরণগুলো দেখে নিবা। আর আমি একটু দেখাই দিই ট্রিক্সটা, যে ট্রুপেন্টিন, পেন্টিনে কত কার্বন? 5 কার্বন। আগে তোমরা এরকম 5 কার্বন লিখে ফেলবা, বুঝতে পারছো? 5টা কার্বন, 1 2 3 4 5, 5টা লিখে ফেলবা। ট্রুপেন্টিন, তাহলে 2 নাম্বার কার্বনে কি আছে? দ্বিবন্ধন আছে। তোমরা এখান থেকে ধরতে পারো 1 2, এখানেও দিতে পারো। যদি বলো যে ভাইয়া এখান থেকে এখানে ধরবো, এখানে দাও, তাও দিলে তাও হবে। আমি একটা দেখাই, একটা তোমরা বাসায় করবা। দেখো আমাদের ট্রুপেন্টিনের কিন্তু একটা ফরম্যাট চলে আসছে। এখন বাকি যে কার্বনের টোটাল হাত কয়টা? 4টা। এই 4টা হাতের বাকি যে হাতগুলো ব্ল্যাঙ্ক আছে ওই হাতগুলো তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিবা। তাহলে এখানে কত আসে? 3 আসে। এখানে কত আসে? 2, এখানে এইচ, এখানে এইচ, এখানে 3। এই যে দেখো ফিল আপ হয়ে গেছে। এখন এই যে জ্যামিতিক সমানতা দেখাবে কিনা সেই স্ট্রাকচারটা তোমরা কিভাবে আঁকাবা? দেখো প্রথম আমরা এই যৌগটা লিখলাম, যৌগটা আগে লিখলাম, গাঠনিক স্ট্রাকচারটা লিখলাম। এখন দেখো আমরা যৌগ হতে এই কার্বন এবং এই কার্বন যেখানে দ্বিবন্ধন আছে, মাথায় রাখবা যেখানে দ্বিবন্ধন আছে ওইটা আগে সুন্দর মতো ডিনোট করে দিবা। যেখানে দ্বিবন্ধন আছে সুন্দর মতো তুমি লিখে ফেলবা। লিখে ফেললা। এই কার্বনে কি কি আছে বলো তো? একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন দিলা। এবং আর কি আছে বলো তো? আর এই পুরা টার্মটা আছে। এই পুরা টার্মটা আগে তুমি যদি বলো যে ভাই আমি এইটাই লিখবো, CH2 CH3 লিখবো, তাও হবে। যদি বলো ভাই আমি এটা না লিখে আমি C2H5 লিখবো, তাও হবে। বা ইথাইল মূলক, কি মূলক? ইথাইল মূলক। একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে মূলক উৎপন্ন হয় সেটাকে বলা হয় অ্যালকাইল মূলক। এবং অ্যালকাইল মূলকের কার্বনের সংখ্যা অনুযায়ী মিথাইল, ইথাইল, প্রোপাইল এইরকম নামকরণ করা হয়। যেহেতু এটা 2 কার্বন ইথেন থেকে আসছে সেহেতু এটার নাম হচ্ছে ইথাইল। তাহলে দেখো এই কার্বনে কি কি আছে? এই কার্বনে একটা হাইড্রোজেন আছে এবং একটা CH3 আছে। এই যে আমি দেখো দুই দিকে কিন্তু হাইড্রোজেন লিখছি। মনে করো তুমি এটাকে A চিন্তা করো, এটাকে B চিন্তা করো, এইটাকে মনে করো A চিন্তা করো বা এটাকে একটা C চিন্তা করো। সাপোজ আমি বললাম যে এইটা A, এইটা B, এইটা হচ্ছে তোমার A, এইটা হচ্ছে D। দেখো এই দুইজনের করে কিন্তু মিল নাই। মানে প্রতিটা কার্বনে যে 2টা করে তোমার শাখা থাকবে, এই শাখা দুইটার মধ্যে অবস্থিত যে মূলকগুলা থাকবে এরা সেম হবে না। সেম না হইলেই কেবল কি দেখাবে? জ্যামিতিক সমানতা দেখাবে। বুঝতে পারছো? যেহেতু এরা সেম না সেহেতু এরা জ্যামিতিক সমানতা দেখাবে। এই জ্যামিতিক সমানতাটার নাম হচ্ছে ভাইয়া সিস সমাণু। কি সমাণু? সিস সমাণু। তোমরা মাথায় রাখবা যে যেহেতু সেম 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 উপরে আমি লিখছি হাইড্রোজেন হাইড্রোজেন, এইটা দিয়ে মাথায় রাখবা যে সিস মানে সেম, সিস মানে সেম। এই দুইটাকে জাস্ট আমি একটু ঘুরাই দিলাম। মনে করো কার্বন কার্বন, এইদিকে যা আছে তাই লিখলাম। তোমরা যদি চাও যে এইদিকে ঘুরাবা তাও সম্ভব ভাইয়া, তোমরা ওইভাবে চাইলেও দেখাইতে পারবা। দেখো আমি জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে লিখছি। এদেরকে আণবিক সংকেত ডিফারেন্ট হয়েছে না, এদের গাঠনিক স্ট্রাকচার ডিফারেন্ট হয়েছে, বাট আণবিক সংকেত একই। আমরা আইসোমারিজমের সংজ্ঞা অনুযায়ী কিন্তু এটা বুঝতে পারি যে সমানতার সংজ্ঞা কি। তাহলে দেখো এইটাকে তুমি বলতেছো ট্রান্স সমাণু। কি সমাণু? ট্রান্স সমাণু। মানে আগে ছিল একরকম, এখন তুমি একটু পরিবর্তন করে দিছো। এইটাই হচ্ছে আমাদের জ্যামিতিক সমাণু। তাহলে আমরা 2 পেন্টিন দেখলাম। এখন আমরা আসবো খ নাম্বার, বিউট টুইন। বুঝতে পারছো? খ বিউট টুইন। তাহলে বিউট টুইন ভাই তোমরা কিভাবে লিখবা? আগে তুমি কার্বন 4টা লিখে ফেলো। কয় নাম্বারে ইন বলছে? ইন মানে কি? এটা হচ্ছে অ্যালকিনের থেকে ইন আসছে, মানে 2 নাম্বার কার্বনে দ্বিবন্ধনটা থাকবে। তার মানে 1 2 1 2 যেখানে আসো এইটাই চলে আসতেছে। বাকিগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও। বুঝতে পারছো? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দাও। অনেকে বলতে পারে যে ভাইয়া এইদিকে হাইড্রোজেন লিখলেন এইদিকে লিখলেন না, যেদিকে লেখো ভাইয়া কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? তুমি যদি এদিকে টান দিয়ে লেখো তাও সমস্যা নেই। মানে জৈব যৌগ
পড়ার ক্ষেত্রে অনেকে দেখি এই ছোট ছোট জিনিসগুলাই বুঝতে পারো না, ভয় পেয়ে যাও। এগুলো কিচ্ছু না ভাই, এগুলো তুমি যে কোনো দিকে একটা টাইম দিয়ে লিখতে পারবে। এগুলো জাস্ট মনে করো হাত, কার্বনের হাত, বুঝতে পারছো? তাহলে দেখো আমার এই যে যেখানে দ্বিবন্ধন আছে এই জায়গাটা আমি কি করব, এখন সুন্দরভাবে লিখে ফেলবো। কার্বন কার্বন লিখে ফেললাম। একদিকে কি আছে, এই কার্বনের যদি আমি হিসাব করি তাহলে একদিকে আছে হাইড্রোজেন, একদিকে আছে CH3। এখানে দেখো কি আছে, একদিকে আছে হাইড্রোজেন, একদিকে আছে CH3। দেখো এই পোরশন কিন্তু সেম, এইটা সেম হইলে কোনো সমস্যা নাই ভাইয়া, কিন্তু এইটা সেম হওয়া যাবে না। যেহেতু এই দুইটা ডিফারেন্ট সেহেতু আমাদের, এবং দ্বিবন্ধন আছে সেহেতু কি সমানু, সিচ সমানু। বাংলায় লিখতে পারো তোমরা, ইংলিশেও লিখতে পারো, সিস আইসোমারিজম, বুঝতে পারছো? সিস আইসোমারিজম। এবং তোমরা যদি এটাকে একটু চেঞ্জ করে লিখো যে CH3 CH3, তখন এটাকে তোমরা কি বলতে পারবা, ট্রান্স আইসোমারিজম। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের জ্যামিতিক সমানুতার পুরা ব্যাপারটা। এই কোশ্চেনটা তোমরা ভালো করে দেখবা, এন্ড তোমরা টেস্ট পেপার থেকে বা গাইড থেকে বোর্ড কিউগুলো সলভ করবা, বুঝতে পারছো? এখন দেখো তোমরা 6 নম্বর কোশ্চেনটা, যেটা আলোক সমানুতা সম্পর্কিত কোশ্চেন। আলোক সমানুতা সম্পর্কিত কোশ্চেনের শর্ত চাইছে। তো আলোক সমানুতা কারা জানো? তোমরা জাস্ট আলোক সমানুর কথা মাথায় আসার সাথে সাথে কি করবা, যে আয়নার সামনে কথা চিন্তা করো। তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, আমি বা তুমি আয়নার সামনে দাঁড়ালে কি হয়, আমার বাম হাতটা ডান হাতটা বাম হাতের দিকে চলে যায়, বাম হাতটা ডান হাতের দিকে চলে যায়, জাস্ট একটু মানে ঘুরে যায়। তো সেম ঘটনাটা এখানে ঘটে, যে যৌগগুলা এইরকম ভাবে ঘুরতে পারে এবং অপরিবর্তিত থাকে তারাই আলোক সমানুতা দেখায়। আচ্ছা, এটা তো আর লেখা যাবে না, মানে এটা জাস্ট বোঝার ক্ষেত্রে। আলোক সমানুতার শর্ত কয়টার মধ্যে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে। অনেকে আছে আমরা কাইরাল কার্বন কি এই ব্যাপারটাই বুঝি না, বুঝতে পারছো? কাইরাল কার্বন কি এই ব্যাপারটাই আমরা বুঝি না। কাইরাল কার্বন চেনার জন্য আমি বলতেছি যে কার্বনের হাত কয়টা টোটাল, কার্বনের হাত হচ্ছে টোটাল 4টা। কার্বনের হাত কত? 4টা। এই 4টা হাতের মধ্যে যদি 4টা ডিফারেন্ট জিনিস থাকে, 4টা ডিফারেন্ট জিনিস থাকে, তাহলে কি বলা হয়, কাইরাল কার্বন। সাপোজ আমি একটা এখানে হাইড্রোক্সিল মূলক দিলাম, এখানে একটা তোমার অ্যালডিহাইড মূলক দিলাম, এখানে একটা কার্বক্সিলিক মূলক দিলাম, আর এখানে একটা মনে করি অ্যালকাইল মূলক দিলাম। অ্যালকাইল মূলক বলতে তোমার অ্যালকেন থেকে, যেটা একটু আগে বললাম, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করছি, তার মানে কার্বনে কি আছে, একটা হাত আছে। এই এটাকে কি বলা হয়, অ্যালকাইল মূলক, যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা প্রকাশ করা হয়, বুঝতে পারছো? এই কার্বনটাকে বলা হয় কাইরাল কার্বন। অনেকেই তোমরা মানে একটু ওইভাবে চিন্তা করলে দেখতে পারবা যে অনেকগুলো স্টার আছে না, মনে করো অভিনেত্রী যাদের হাজবেন্ড 4টা বা বউ 4টা, এরকম বউয়ের কথা আসতেছি না, বা হাজবেন্ডের কথা। তো তাদের দেখবা 4টা ডিফারেন্ট পার্সন, তো এরা হচ্ছে কি স্টার। তো এই জন্য এখানে কাইরাল কার্বন যারা, তাদের ক্ষেত্রে কি দেওয়া হয়, স্টার মার্কিং করা হয়, বুঝতে পারছো? মানে ওই জন্য না, মানে এটা বইয়ের টপিক আর কি, কাইরাল কার্বন থাকতে হবে। মানে যে কার্বনের 4টা ডিফারেন্ট তোমার পোরশন থাকবে সেই কার্বনকে কি বলা হচ্ছে, কাইরাল কার্বন বলা হচ্ছে। যাদের কাইরাল কার্বন থাকবে তারা কি দেখাবে, আলোক সমানুতা দেখাবে। এখন দ্বিতীয় শর্তটা দেখো, উভয় কনফিগারেশন পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। এইটাকে যদি তুমি আয়নাতে ধরো তাহলে দেখা যাবে কি হবে জানো, এইটা জাস্ট এইরকম হয়ে যাবে তোমার, দেখো, আর জাস্ট এইরকম হয়ে যাবে, মানে এই জিনিসটা আয়নাতে জাস্ট এইরকম হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এই যে আমার একটা আলোক সমানুতা, এই যে একটা আলোক সমানুতা, মানে পরস্পরের তারা কি হইলো, আলোক সমানু হইলো, কারণ তারা পরস্পর কি হচ্ছে, দর্পণ প্রতিবিম্ব হচ্ছে। এখন এটাকে যদি আমি উঠাই নিয়ে যাই এখানে বসায় দেই, সে কি বসবে? এটাকে বলা হয় পরস্পরের উপর অসমাপতিত হবে। এটা হচ্ছে 3 নম্বর শর্ত, পরস্পরের উপর অসমাপতিত হবে, বুঝতে পারছো? এখন আলোক সমানুতার শর্ত 3টা তোমরা বুঝতে পারলা। এখন আসো আমরা এক্সাম্পল গুলোতে যাই। তোমরা আবার কাইরাল কার্বনের ব্যাপারটা সিরিয়াসলি নিবে না, বুঝতে পারছো? অনেকের পরিচিত অভিনেত্রী থাকতে পারে। আচ্ছা দেখো, প্রথম কোশ্চেনটা কি বলছে যে 2 ব্রোমোবিউটেন, 2 ব্রোমোবিউটেন ক নাম্বার। আমি যৌগটার নাম লিখলাম না, 2 ব্রোমোবিউটেন। তাহলে তোমরা আগে কি লিখে নিবা, বিউটেনের জন্য 4টা কার্বন লিখে নিবা। এখন 2 ব্রোমো বলছে 1 2, তাইলে আমি 2 নম্বর কার্বনে কি দিব, একটা ব্রোমিন দিব। এবং 2 ব্রোমো বিউটেন, তার মানে বাকি আর কিচ্ছু নাই, বাকি হাতগুলো আমরা কি করব, পূরণ করে দিব। 1 2 3 4 CH2 CH3, এইটার নাম হচ্ছে 2 ব্রোমো বিউটেন। তোমরা যদি এখানেও ব্রোমিন দিতে তাও কোনো সমস্যা ছিল না। তাহলে আমরা এই কার্বনকে যদি ধরি, আমরা কাইরাল কার্বন নির্ণয়ের জন্য প্রত্যেকটা কার্বনকে ধরবো যে ওই কার্বনে উপস্থিত যে মূলকগুলো আছে সেগুলো ডিফারেন্ট কিনা, বুঝতে পারছো? এই কার্বনে যদি আসো, দেখো 3টা হাইড্রোজেন সেম আছে, সো এটা হওয়ার কথা না।
এই কার্বনে 2টা হাইড্রোজেন সেম আছে, বাট এই কার্বনে 3টা হাইড্রোজেন সেম আছে। বাট এই কার্বনে যদি আমি হিসাব করি, দেখো কার্বনের একদিকে কি আছে হাইড্রোজেন, উপরের দিকে কি আছে ব্রোমিন, এই দিকে কি আছে টোটাল পোরশনটা C2H5, এই দিকে কি আছে CH3। বুঝতে পারছো? তাহলে চারটা ডিফারেন্ট ডিফারেন্ট পোরশন, এই জন্য একে কি বলা আছে কাইরাল কার্বন বলা আছে। কাইরাল কার্বন যতটা থাকবে আলোক সমন্বিত হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক, 2 টু দি পাওয়ার n, এখানে 2 টু দি পাওয়ার কত হবে 1, তাইলে কয়টা 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে টোটাল আলোক সমাণু কয়টা হবে 2টা। এইটা যদি আমরা d সমাণু ধরি তাহলে আমাদের l সমাণু হবে, দেখো জাস্ট আমরা অবস্থানটা চেঞ্জ করে দিব, C2H5 কোথায় আসবে এখানে চলে আসবে, এটা কি হবে H3C, এটা কি হবে ব্রোমিন ছিল ব্রোমিনই হবে, হাইড্রোজেন ছিল হাইড্রোজেন। বুঝতে পারছো? এই যে এইটা D এবং এটা L, D মানে হচ্ছে তোমার ডেক্সট্রো রোটেটরি, L মানে হচ্ছে ল্যাভেরো রোটেটরি, বুঝছো ডানাবর্তী এবং বামাবর্তী আলোক সমানুতার। এই জিনিসটা একটু মাথায় রাখবা যে কিভাবে কাইরাল কার্বন বের করা লাগে। দ্বিতীয় যে তোমার খ নম্বরে বলছে গ্লুকোজের কথা, দেখো গ্লুকোজের ক্ষেত্রে আমরা কি গ্লুকোজের সংকেতটা জানি? অনেকে এইটা জানো কিন্তু গাঠনিক স্ট্রাকচারটা জানো না, C6H12O6। আচ্ছা, এই যে গ্লুকোজের ক্ষেত্রেও তোমরা সেম ভাবে আঁকাও ভাইয়ারা, বুঝতে পারছো? গ্লুকোজের ক্ষেত্রে দেখো কার্বন কয়টা 6টা, 1 2 3 4 5 6, তোমরা চাইলে প্যারালালি আঁকাইতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো এই যে 6টা কার্বন কিন্তু আমি আঁকায় ফেলাইছি, তো এইটার ক্ষেত্রে CH2OH, বুঝতে পারছো? এখানে থাকতেছে তোমার O এবং একটা হাইড্রোজেন। এই জিনিসটাকে তোমরা ভালো করে গুছাই নিবা যে এই পোরশনটা এবং এই পোরশনটা। এই যে বাকি যে মিডলে যে কার্বন গুলো আছে এগুলাতে কি দিয়ে দিবা জানো? জাস্ট একটা OH, এই OH আবার এখানে OH দিবা, এই OH আবার এখানে OH, এই OH আবার এখানে OH, বাকি হাতগুলা কি দিয়ে দিবা? হাইড্রোজেন দিয়ে দিবা। এই হচ্ছে তোমার গ্লুকোজের স্ট্রাকচার, বুঝতে পারছো? এখন গ্লুকোজের ক্ষেত্রে দেখো আমরা যদি কাইরাল কার্বন বের করতে চাই, আমরা যদি ফার্স্ট এই কার্বনটাকে ধরি, এই কার্বনের ক্ষেত্রে দেখো 2টা হাইড্রোজেন আছে, তার মানে 2টা হাইড্রোজেন যদি সেম, এ কাইরাল কার্বন না। এই কার্বনের ক্ষেত্রে দেখি ডাবল বন্ড দিয়ে অক্সিজেন আছে, সো এ কাইরাল কার্বন না। এই কার্বনের ক্ষেত্রে যদি দেখি, দেখো এই কার্বনের একদিকে আছে CHO, একদিকে আছে CHO এই কার্বনটার ক্ষেত্রে, এই দিকে আছে OH, এই দিকে আছে H, এবং এই নিচের পার্টে কিন্তু পুরা জিনিসটা আছে, তার মানে পুরা জিনিসটা মানে বাকি যে জিনিসটা আছে, তাহলে কেউ কারোর সাথে কিন্তু সেম না, সো এটা কাইরাল কার্বন। এই কার্বনের ক্ষেত্রে তোমরা সেম ভাবে বিবেচনা করো যে এই পোরশনটা ডিফারেন্ট, এই পোরশনটা ডিফারেন্ট, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন ডিফারেন্ট, বুঝতে পারছো? তাহলে এ কাইরাল কার্বন, এও কাইরাল কার্বন, এও কাইরাল কার্বন। তাহলে গ্লুকোজের টোটাল কয়টা কাইরাল কার্বন আছে? 4টা। তাহলে 2 টু দি পাওয়ার কয়টা? 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16টা। তাহলে এর আলোক সমানুতা কয়টা? 16টা, বুঝতে পারছো? দেন লাস্ট যেটা হচ্ছে আমাদের গ নম্বরে বলছে যে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড অনেক সময় শুধু নাম দিয়ে দেয়, সংকেত দেয় না, এজন্য সংকেতটা একটু মুখস্থ রাখবা, এটা তোমাদের বই থেকে নেওয়া। তো দেখো এখানে কার্বনের ক্ষেত্রে 4টা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, সেহেতু একই হবে, কাইরাল কার্বন হবে, আলোক সমানুতা কয়টা দেখাবে? 2 টু দি পাওয়ার n মানে 1, 2টা, বুঝতে পারছো? একটা D এবং একটা L। এর ক্ষেত্রে তোমরা DL গুলা চেঞ্জ করতে পারবা, এই যে এই দিকের পুরো পোরশনটা কি করে দিবা বলো তো? এই দিকে নিয়ে আসবা, এটাকে ওই দিকে নিয়ে যাবা, এইটা একটু এইদিকে আসবে, এটা এইদিকে, এইটা এইদিকে চলে আসবে, বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের 1 নম্বর কোশ্চেন 5 এবং কোশ্চেন 6 এর সলিউশনটা, বুঝতে পারছো? দেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো আমাদের আজকে লাস্ট কোশ্চেন 7 নম্বর কোশ্চেনটাতে 3টা কোশ্চেন বলছে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে যে অসম্পৃক্ততার পরীক্ষা, দ্বিতীয় কোশ্চেনটা বলছে যে অ্যালডিহাইড ও কিটোন শনাক্তকরণ, এবং 3 নম্বরে বলছে যে আমাদের অর্থপ্যারা মেটা নির্দেশক সম্পর্কিত যে একটু আলোচনা আছে এই বিষয়ে। তো দেখো আমাদের যে অসম্পৃক্ততার পরীক্ষা, তো পুরা যে জৈব রসায়নটা আছে, পুরা জৈব রসায়নের মধ্যে যতগুলো বন্ধন আছে, বন্ধনগুলোর মধ্যে যাদের মধ্যে পাই বন্ধন আছে, সিগমা বন্ধন এবং পাই বন্ধনটা তোমাদের বুঝতে হবে। সিগমা বন্ধন হচ্ছে যেটা একক বন্ধন, এবং পাই বন্ধন হচ্ছে যখন তোমাদের দ্বিবন্ধন ফর্ম করে, সাপোজ দ্বিবন্ধন ফর্ম করে, একটা হচ্ছে সিগমা বন্ধন, একটা হচ্ছে কি পাই বন্ধন। যখন ত্রিবন্ধন ফর্ম করে, মিডলেরটা হচ্ছে সিগমা এবং উপরের দুইটা হচ্ছে, উপরে এবং নিচে হচ্ছে পাই বন্ধন। যাদের মধ্যে পাই বন্ধন থাকে এই রকম জৈব যৌগকে কি বলা হয়? অসম্পৃক্ত জৈব যৌগ। এবং যাদের মধ্যে পাই বন্ধন থাকে তারা অসম্পৃক্ততার পরীক্ষা দেখায়। এবং এর মধ্যে বেশিরভাগ তোমাদের এক্সামে যেটা আসে সেটা হচ্ছে ভাইয়ারা
তোমাদের অ্যালকিন এবং অ্যালকাইন। তো আমি অ্যালকিন এবং অ্যালকাইন দুইটাই দেখাইতেছি। তো দুইটা পরীক্ষার মধ্যে একটা পরীক্ষা হচ্ছে আমাদের ব্রোমিন দ্রবণ পরীক্ষা। কি দ্রবণ? ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এটা তোমরা ছোটবেলায় পড়ে আসছো যে ব্রোমিনের লাল বর্ণ দ্রবীভূত হয়, এটাকে বলা হয় কি অসম্পৃক্ততার পরীক্ষা। তো রিয়াকশন গুলো তোমাদের এখন যেহেতু বড় হয়েছে রিয়াকশন গুলো লেখা লাগবে। আমি একটা ইথিন নিলাম, অ্যালকিন মানে অসম্পৃক্ত একটা জৈব যৌগ নিলাম, তার সাথে কি যুক্ত করে দিব? ব্রোমিন দ্রবণ যুক্ত করে দিব। ব্রোমিন দ্রবণটা CCl4 এর উপস্থিতিতে যুক্ত করব, তাহলে আমাদের ফাইনাল প্রোডাক্ট আসতেছে CHBr। তাহলে দেখো এখানে হইতেছে তোমার CH2Br, তাহলে 1,2-ডাইব্রোমো ইথেন। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা বা এই টার্মটা বা এই যৌগটা কি করতেছে? ব্রোমিনের এটা আসলে দ্রবীভূত করে না, বা এটাকে তুমি বলতে পারো যে বর্ণহীন। তার মানে আমাদের ব্রোমিন কি ছিল? লাল বর্ণ। এটাকে কি করে দিছে? এই যৌগটা দ্রবীভূত বা বর্ণহীন করে দিছে। এইটাই হচ্ছে আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে ব্রোমিন দ্রবণটাকে কি করে দেয়? লাল বর্ণটাকে বর্ণহীন করে দেয়। দেন আমাদের আরেকটা পরীক্ষা হচ্ছে কি পরীক্ষা বলতো? বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা 2 নম্বর হচ্ছে বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষাটা হচ্ছে যে আমাদের KMnO4 পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এর গোলাপি বর্ণটা কি হয়ে যায়? দ্রবীভূত হয়ে যায়। যদি আমরা রিঅ্যাকশন দেখি, আমরা সেম রিঅ্যাকশনটাই দেখাই, CH2CH2। যদি আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের সাথে রিঅ্যাকশন দেই তাহলে রিঅ্যাকশন ফর্মটা এমন আসে যে KMnO4, নিচে থাকতেছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড। রিঅ্যাকশনটা যখন তোমরা লিখবা একদম প্রভাবক কে আছে, জাইমান অক্সিজেন টক্সিন সব একসাথে লিখবা। দেন এটা কি ফর্ম করে? তোমার ওএইচ CH2, তোমার CH2 ওএইচ গ্লাইকল উৎপন্ন করে, যা হচ্ছে গোলাপি বর্ণটাকে কি করে দেয়? দ্রবীভূত করে দেয়। সেম রিঅ্যাকশন যদি তোমরা এভাবে দেখো ইথাইনের ক্ষেত্রে বা অ্যালকাইনের ক্ষেত্রে, তাহলে আমাদের হইতেছে তোমার পানিটা তখন আর থাকতেছে না KMnO4 পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে তোমার হইতেছে HCC COOH। তার মানে হচ্ছে তোমার দুইটা জৈব অ্যাসিড একসাথে। বুঝতে পারতেছো? তাহলে এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন গুলা। তো অসম্পৃক্ততার পরীক্ষা আসলে জাস্ট এভাবে দেখাবা, তাহলে ইজিলি সলভ হয়ে যাবে। আচ্ছা, আমাদের খ নাম্বার যে কোশ্চেনটা বলছে যে অ্যালডিহাইড ও কিটোন শনাক্ত করা। তো এই কোশ্চেনটা অনেক বোর্ড সিকিউতে আমি দেখে আসছে। তো ঘটনাটা হচ্ছে যে এর নিশ্চিতকরণ রিঅ্যাকশন আছে এবং এর মূলকটা শনাক্তকরণ রিঅ্যাকশন আছে। মূলক শনাক্তকরণ বলতে তোমার কার্বনিল মূলক। কার্বনিল মূলক মানে হচ্ছে তোমার CO থাকবে। এখন CO কিন্তু তোমার কয়টাতে আছে? দুইটাতেই আছে, অ্যালডিহাইডেও আছে কিটোনেও আছে। অ্যালডিহাইডে কিভাবে আছে? এইটাকে বলতেছে তুমি অ্যালডিহাইড এবং কিটোন বলতেছে এইটাকে। এখন এই দুইটার মধ্যে তফাৎ কি? এই দুইটার মধ্যে তফাৎ কি জানো? কার্বনের একটা হাতে হাইড্রোজেন থাকবে, কিন্তু এর কার্বনের হাতগুলাতে কি থাকবে? অ্যালকাইল মূলক থাকবে। এইটা খুব ভালো করে মাথায় রাখবা। কার্বনে যদি ডাবল বন্ড দিয়ে অক্সিজেন থাকে সেটা হচ্ছে কার্বনিল মূলক, এবং মুক্ত কার্বনে যদি যে কোনো একটা হাতে হাইড্রোজেন থাকে তাহলে তাকে বলা হবে অ্যালডিহাইড। কিন্তু যদি হাইড্রোজেন না থাকে, দুইটাতেই কি থাকে? অ্যালকাইল মূলক থাকে, তখন তাকে বলা হবে তোমার কিটোন। এখন এর শনাক্তকরণ বিক্রিয়াটার ক্ষেত্রে প্রথম যে রিঅ্যাকশনটা দেয় সেটা হচ্ছে নিশ্চিতকরণ বিক্রিয়া না, সেটা হচ্ছে তোমার 2,4-DNPH। এইটা যৌগটা অনেক সময় অনেকে লিখতে যায় বা মুখস্থ করতে যায়, যাদের মুখস্থ হবে খুবই ভালো কথা, আমার নিজেরই মনে থাকে না। তো তোমরা এই সাংকেতিক সংকেতটা লিখতে পারো, বা অনেকে একটু ইলাবোরেটলি লিখতে পারো। ইলাবোরেট কেমনে? যে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজেন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজেন, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজেন। এটা বাংলায় লিখতে পারো, ইংলিশে লিখতে পারো, ইংলিশে লেখাটা বেটার। তো এইটা দিলে আমাদের প্রথম যে রিঅ্যাকশনটা দিবে, উভয় রিঅ্যাকশন বোথ রিঅ্যাক্ট করবে। বুঝতে পারছো? বোথ রিঅ্যাক্ট। তো উভয় রিঅ্যাকশনটা দিবে। তো উভয় রিঅ্যাকশন দিলে আমরা কি পাইতেছি? হলুদ পদক্ষেপ দেখে, বা বলতে পারো যে হলুদ পদক্ষেপ। হলুদ পদক্ষেপ, হলুদ পদক্ষেপ দেখে বুঝতে পারতেছি না এখানে কার্বনিল মূলক আছে। বুঝতে পারছো? সেটা হতে পারে অ্যালডিহাইড, হতে পারে কি বলতো কিটোন।
দুইটার একটা, কারণ হচ্ছে তোমার জৈব যৌগ আমি যে কোনো একটা দিয়ে দিই, অ্যালকোহল বা জৈব অ্যাসিড। এখন তুমি বুঝতেছো না, তুমি জাস্ট 2,4-DNPH দিবা, যদি হলুদ পদক্ষেপ আসে তাহলে বুঝবা এখানে অ্যালডিহাইড বা কিটোনের দুইজনের একজন আছে। এখন দুইজনের একজন কে আছে সেইটা ডিটারমিন করার জন্য দুইটা পরীক্ষা আছে। এই পরীক্ষা দুইটা, একটা হচ্ছে তোমার সিলভার নাইট্রেটের বিক্রিয়া বা টলেন বিকারকের সাথে বিক্রিয়া। কিসের সাথে বিক্রিয়া? টলেন বিকারক প্লাস টলেন বিকারক। টলেন বিকারক অনেক সময় আসে, সেটা লিখে দেই, সিলভার ডাইঅ্যামিনো হাইড্রোক্সাইড, ডাইঅ্যামিনো সিলভার হাইড্রোক্সাইড। এবং এখানে কি বলতো, ফেলিং দ্রবণ, ফেলিং দ্রবণ, সরি ফেলিং দ্রবণের সাথে রিয়াকশনটা যদি তোমার টলেন বিকারের সাথে রিয়াকশন দিয়া যদি রিয়াক্ট করে, যদি আমি টিক দিলাম, যদি রিয়াকশন হয় মানে সিলভার দর্পণ সৃষ্টি হয়, কি দর্পণ? সিলভার দর্পণ সৃষ্টি হয়, তাহলে মাথায় রাখবা এখানে কি আছে? অ্যালডিহাইড আছে। কি আছে? অ্যালডিহাইড আছে। যদি নো রিয়াকশন, কোনো রিয়াকশন না করে, তাহলে ভাববা এখানে কি আছে? কিটোন আছে। বুঝতে পারছো? তাহলে এখানে কি আছে? কিটোন আছে। সেম ভাবে এখানে যদি তোমার রিয়াকশনটা করে, বুঝতে পারছো? যদি রিয়াকশনটা করে পদক্ষেপ পড়ে, তাহলে কি দিবা? CH4 টিক দিলাম। আর যদি না করে তাহলে কি আছে এখানে? কার্বনিল মূলক আছে। এটা হচ্ছে অ্যালডিহাইড ও কিটোনের মানে নিশ্চিতকরণ রিঅ্যাকশনটা এইটা। এবং কার্বনিল মূলক শনাক্তকরণ সেটা হচ্ছে 2,4-DNPH, 2,4-ডাইনাইট্রোফিনল হাইড্রোজেন। আমাদের নেক্সট কোশ্চেন আছে অর্থপ্যারা মেটা নির্দেশক, আমরা এখন ওটাতে যাব। দেখো ভাইয়া, আজকে আমাদের একদম লাস্ট টপিক, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে অর্থপ্যারা মেটা নির্দেশক। তো এইগুলোর ফার্স্ট অফ অল এক্সাম্পল গুলো আসে যে নিম্নের কোনটি অর্থপ্যারা নির্দেশক বা নিম্নের কোনটি মেটা নির্দেশক, এবং এইগুলা রেজোনেন্স আসে। তো আমি তোমাদের এক্সাম্পল গুলো দেখাই, এবং রেজোনেন্স একটু আগে তোমাদের দেখাইছি CH3 মূলক দ্বারা, যে কোন কোন অবস্থানে সে অন্য একটা মূলককে বসার সুযোগ দিবে। বুঝতে পারছো? তো এখানে আমি উদাহরণগুলো লিখে ফেলছি। তো এই উদাহরণগুলো হচ্ছে আমার অর্থপ্যারা নির্দেশক। বুঝতে পারছো? এবং এগুলা হচ্ছে আমাদের মেটা নির্দেশক। এখন তোমরা বলতে পারো যে ভাই কিভাবে চিনবো? এগুলো চেনার একটাই উপায়, সেটা হচ্ছে একক বন্ধন, একক বন্ধন। আর এগুলাতে কি থাকবে? দ্বিবন্ধন। তোমরা যে কোনো একটা যৌগ দেখার সাথে সাথে কি করবা জানো? ওই যৌগটাকে ভাঙবা। যদি ওই যৌগের মধ্যে দেখো যে দ্বিবন্ধন আছে, ডিরেক্ট তোমরা বলবা যে মেটা নির্দেশক। যদি দ্বিবন্ধন না থাকে, তাহলে তোমরা কি করবা? ওটাকে অর্থপ্যারা নির্দেশক বলবা। এখন তোমরা বলতে পারো ভাইয়া অক্সিজেন তো দ্বিবন্ধন ক্রিয়েট করে, কিন্তু একটা মৌলের সাথে যদি সে দ্বিবন্ধন ক্রিয়েট করে, তাহলে সে মেটা নির্দেশক। আমি তোমাদের আগে অর্থপ্যারাগুলো দেখাই। অর্থপ্যারাগুলোতে দেখো আমার যে CH3 আছে, দেখো H এবং একটা হাত ব্ল্যাঙ্ক, একটা হাত আমার কি? ব্ল্যাঙ্ক। তাইলে দেখো এখানে কোনো দ্বিবন্ধন নাই। তারপর NH2 আছে, NH2 তে কি হয়? H এবং একটা হাত ব্ল্যাঙ্ক। দেখো কোনো দ্বিবন্ধন নাই। OH এ কি হয়? একটা O, এই যে একটা হাইড্রোজেন। বুঝতে পারছো? কোনো দ্বিবন্ধন নাই। এখানে কি হয়েছে? অক্সিজেনের সাথে কি হয়েছে? কার্বন গেছে। একটা হাত অক্সিজেনের খালি আছে, এবং আর বাকি তিনটা হাত কার্বনের কেন আছে? হাইড্রোজেন নিছে। বুঝতে পারছো? এবং ক্লোরাইড তো এমনিতে একটা জাস্ট হাত খালি। ক্লিয়ার? এই যে হচ্ছে অর্থপ্যারা নির্দেশকের এক্সাম্পল গুলাতে দেখো একটা দ্বিবন্ধনও নাই। বুঝতে পারছো? এরা হচ্ছে বেনজিন বলা হয় সক্রিয়কারী, বেনজিন বলা হয় সক্রিয়কারী মূলক। দেন দেখো আমি যদি এগুলা দেখাই তোমার মেটা নির্দেশক গুলা, তাহলে দেখো NO2, তার মানে এখানে কি আসছে? N এর সাথে অক্সিজেন, N এর সাথে অক্সিজেন, তোমার একটা মাইনাস, এখানে থাকতেছে একটা। বুঝতে পারছো? তার মানে নিচে ডাবল বন্ড থাকা মানেই কি হবে? ডাবল বন্ড থাকা মানে কি? তোমার ওটা মেটা নির্দেশক। দেন দেখো CH তে কি হচ্ছে? CH, এই যে দেখো O ডাবল বন্ড, এখানে কি হচ্ছে? CO তোমার H, এখানে কি আছে? সায়ানাইড, C তিনটা N একটা। তাহলে এই যে মেটা নির্দেশক। বুঝতে পারছো? তাহলে তোমার অর্থ নির্দেশক এবং মেটা নির্দেশকের উদাহরণগুলো যেন একদম ক্লিয়ার থাকে ভাইয়ারা। তোমরা জাস্ট দ্বিবন্ধন এবং একক বন্ধন চেক করবা, করলেই তোমাদের হয়ে যাবে। তো জৈব যৌগের এই যে ওয়ান শট সিকিউ সলভ ক্লাসটা তোমরা কি করবা? দেখার পর খাতায় উঠাবা। উঠানোর পর ভাইয়া তোমাদের কাজ হচ্ছে যে তোমরা আমার চ্যানেল বলো বা তোমরা যেভাবেই হোক যদি পড়ো, যে টপিক ওয়াইজ গুলো আগে দেখবা। SN1, SN2, E1, E2, গ্রিগনাট বিকারক, বেনজিনের সালফোনেশন, তারপর হচ্ছে তোমার ফিডেলক্রাফট অ্যালকাইলেশন তোমাদের পড়াইছি, দেন অ্যাসাইলেশন আছে, ওইটা একটু দেখবা। এইরকম যে তোমাদের নামীয় বিক্রিয়াগুলো আছে, মার্কোনিকভ নীতি, অ্যান্টি মার্কোনিকভ নীতি,
তারপর হচ্ছে তোমার সাইজেবটা পড়াইছি, মার্কনিকভ, এই ব্যাপারগুলো যখন তোমরা দেখবা ফাইনালি দেখবে জৈব যৌগের মধ্যে তোমাদের 80% একটা ভালো রকমের প্রিপারেশন হয়েছে। ভুল করেও এই চ্যাপ্টারটা মানে স্কিপ করার কোনো অপশন নেই। যদি তোমাদের একবার দেখে ভালো না লাগে তোমরা আবার দেখো, আবার বুঝবা, মানে একটা পর্যায়ে গিয়ে তোমরা বুঝতে পারবা যে ঘটনাগুলো কি ঘটছে। বুঝতে পারছো ভাইয়ারা? থ্যাংক ইউ।